my channel Funlit with Anushua. In today's video I'm going to cover Pindaric is Shelley's poem Ode to the West Wind. Okay, so let's begin with the text. তাহলে প্রথমে আমরা একটু জেনে নেব about the publication details of Ode to the West Wind. তাহলে Ode to the West Wind এই কবিতাটা লেখা হচ্ছে in the year 1819. 1819 সালে Ode to the West Wind লেখা হচ্ছে and it was published in the volume of Prometheus Unbound, a lyrical drama in 4 acts with other poems in the year 1820. তাহলে 1819 সালে লেখা হচ্ছে Ode to the West Wind এবং এই কবিতাটা Ode to the West Wind পাবলিশ হচ্ছে 1820 সালে in the collection Prometheus Unbound, a lyrical drama in 4 acts and with other poems. ঠিক আছে, এখানে একটু তোমরা একটা জিনিস মনে রাখবে, Ode to the West Wind এবং To a Skylark এই দুটো কবিতায় কিন্তু একসাথে এই Prometheus Unbound ভলিউমে পাবলিশ হচ্ছে। তাহলে এবার একটু চলে আসবো about the structural aspects of the poem. তাহলে Ode to the West Wind এখানে এই কবিতাতে অল টুগেদার আমরা 5টা পার্ট দেখতে পাই। ওকে, instead of calling it stanzas we can consider it rather the part or the cantos. ওকে, কেন স্ট্যান্সা নয় বলছি তার একটা কারণ। তাহলে অল টুগেদার টোটাল দেয়ার আর 70 লাইনস ইন দ্য পোয়েম। Ode to the West Wind এর টোটাল লাইন নাম্বারস হচ্ছে 17। দেয়ার আর 5 পার্টস অর বেটার টু কল দ্য 5 ক্যান্টোস ইন দ্য পোয়েম। ওকে, অ্যান্ড ইচ অফ দ্য ক্যান্টো কনসিস্ট 14 লাইনস। এবার এই 14 লাইনসটাকে কিভাবে লেখা হচ্ছে সেখানে বলা হচ্ছে 4 টার্সেটস অ্যান্ড আ রাইমিং কাপলেট। ঠিক আছে, 4 টার্সেটস মানে এই যে এক একটা স্ট্যান্সাতে যে 14টা করে লাইন রয়েছে এই 14টা লাইনকে ভাঙা হচ্ছে কি হিসেবে না 4 টার্সেটস। টার্সেট মানে হচ্ছে 3 লাইন বিশিষ্ট এক একটা স্ট্যান্সা, সেটাকে বলা হয়ে থাকে টার্সেটস। তাহলে Ode to the West Wind তাহলে এই জন্যই আমি এইগুলোকে 5টা পার্টকে মানে আমি স্ট্যান্সা বলতে চাইছিলাম না, ক্যান্টো বা পার্ট বলছিলাম, কেননা এক একটা পার্টে রয়েছে 14 লাইনস। ঠিক আছে, আর এই 14টা লাইনকে ভাঙা হচ্ছে কিভাবে না 4টে টার্সেট। টার্সেট মিনস 3 লাইন স্ট্যান্সাস। তাহলে 4 into 3 is equal to 12 এবং শেষে থাকছে একটা করে রাইমিং কাপলেট। ওকে, তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচারাল অ্যাসপেক্ট অফ দ্য পোয়েম। এবারে পোয়েমের রাইমিং স্কিমটাকে আমরা কি বলতে পারি? রাইমিং স্কিমটা বলা যেতে পারে দ্য পোয়েম ইজ রিটেন ইন টার্জা রাইমা। Okay, so tarza rhyma is a rhyming scheme which is seen, which we can see in Dante's Divine Comedy. ঠিক আছে, তাহলে টার্জা রাইমার প্যাটার্নটা কি দেখো, টার্জা মানে হচ্ছে টার্সেট, 3টে লাইন বিশিষ্ট স্ট্যান্সা। তাহলে টার্জা রাইমাতে উই ক্যান সি দ্য ইন্টারলকিং স্ট্যান্সা। যেমন এখানে রাইমিং স্কিমটা লক্ষ্য করো, এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, ই ই। তাহলে দেখো যে বিটা রয়েছে প্রথমে দুটো এর মাঝে, তারপরে সেই বিটা দিয়ে শুরু হচ্ছে, মাঝে আসছে সি, তারপরে আবার শুরুতে এবং শেষে সি, মাঝে আসছে ডি, এই ডিটাই আবার পরে যে পার্টটা সেখানে গিয়ে শুরু করছে কি ডি দিয়ে, মাঝে আসছে ই। ওকে, এটাকে আমরা ইন্টারলকিং বলতে পারি। ইটস আ কাইন্ড অফ এন ইন্টারলকিং স্ট্যান্সা। তাহলে এই টার্জা রাইমার এই ইন্টারলকিংনেসটা দ্যাট ইজ আ স্পেসিফিসিটি অফ টার্জা রাইমা। তাহলে কবিতার রাইমিং স্কিম হচ্ছে কি এ বি এ, বিসিবি, সিডিসি, ডিইডি, ইই। এই লাস্টে যে ইই অংশটা এটা হচ্ছে কি দ্য রাইমিং কাপলেট। ওকে, আর বাকি যে অংশটা এ বি এ, বিসিবি, সিডিসি, ডিইডি এইগুলো হচ্ছে কি না দ্য 4 টার্সেটস। ওকে, এইবারে যদি বলি যে কবিতাটা মানে which category we can fall Ode to the West Wind, of course it is an ode. Okay, ode কাকে বলা হয়ে থাকে when a particular subject matter is addressed. ওকে, তো ওডের এবার দুটো বৈশিষ্ট্য মানে দুটো পার্ট রয়েছে বা দুটো টাইপ রয়েছে। পার্ট বলে থেকে ইটস বেটার দ্য 2 টাইপস অফ ওডস আর দেয়ার। এই দুটো টাইপ অফ ওড কি কি? একটা হচ্ছে পিন্ডারিক ওড আর একটা হচ্ছে হরেশিয়ান ওড। সো পিন্ডারিক ওড ইজ রিটেন জেনারেলি ফর আ পাবলিক সেলিব্রেশন। ওকে, যেরকম আমরা বলতে পারি পিন্ডারিক ওড, ধরো কোনো একটা কিছু সেলিব্রেশন হচ্ছে অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে, অফ ভিক্টরি, সেই ধরনের যে ওডসগুলো which celebrates a victory or a national importance, an event of national importance, সেইটাকে বলা হয়ে থাকে Pindaric odes.
ওকে, পিন্ডার থেকে নামটা এসছে পিন্ডারিক ওড, এবং হোরেস থেকে নামটা এসছে হোরেশিয়ান ওড। হোরেশিয়ান ওড ডিলস উইথ দ্য সাবজেক্টিভ ম্যাটার্স, ওকে, দ্য সাবজেক্টিভ ইমোশন, জয়, sadness, love, passion, okay? So Horatian ode is subjective in tone, whereas Pindaric ode is rather objective, which is celebratory in tone. তাহলে এই যে কবিতাটা ও টু দ্য ওয়েস্ট উইন্ড, এইটাকে বলা হয়ে থাকে ইজ আ কম্বিনেশন অফ বোথ হোরেশিয়ান অ্যান্ড পিন্ডারিক ওড, বিকজ হিয়ার উই ক্যান সি দ্য পোয়েট সেলিব্রেটস দ্য মাইটি পাওয়ার অফ ও টু দ্য ওয়েস্ট, মানে অফ ওয়েস্ট উইন্ড অন ওয়ান হ্যান্ড. On the other hand, like the Horatian ode, the poet here talks about his personal emotions, emotions of depression, emotion of celebration, emotion of his lost poetic vivacity, and of course the emotion of his hope for regaining the same. Okay, therefore we can consider Ode to the West Wind as a combination of both the Horatian ode and that of the Pindaric odes. Okay, বেশ, এবারে চলে আসছে সরাসরি টেক্সটে। দেখো কি বলছে, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাও ব্রিথ অফ অটম স্প্রিং। তাহলে ও মানে ওয়েস্ট উইন্ডকে প্রথমেই অ্যাড্রেস করা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা দিয়ে, সেটা হচ্ছে কি ওয়াইল্ড। না, ওয়াইল্ড বেসিক্যালি ইন্ডিকেটস সামথিং উইচ ইজ ন্যাচারাল, উইচ ইজ আনকন্ট্রোলেবল, যে জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, যেটার মধ্যে একটা স্বাভাবিক একটা এনার্জি থাকে, একটা ভিভ্যাসিটি থাকে। সাধারণত ওয়াইল্ড টার্মটা ইউজ করা হয়ে থাকে উইথ নেচার। ওকে, তাহলে এখানে ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করা হচ্ছে কি হিসেবে, না ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। আমি এই কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে জাস্ট একটা সাজেশন দেব। রোম্যান্টিক ইম্যাজিনেশন নিয়ে আমি ক্রিস্টোবেলের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, একবার ওই ভিডিও শুরুতে রোম্যান্টিক ইম্যাজিনেশন অংশটা তোমরা কিন্তু দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওয়াই দ্য পোয়েট শেলি ইজ অ্যাড্রেসিং ওয়েস্ট উইন্ড, বা যখন আমরা স্কাইলার্ক পড়বো স্কাইলার্ককে কেন অ্যাড্রেস করছে। তাহলে দেখো, ওয়েস্ট উইন্ড মানে আমরা একদম ভূগোলের একটা টার্মে সেই অনেক ছোটোবেলায় আমরা পড়েছিলাম পশ্চিমী ঝঞ্ঝা, তাই তো? সেটা কখন দেখা যায়? একদম ঠিক হেমন্তকাল আর শীতকালের মাঝামাঝি সময়তে। ইটস আ টাইম অফ দ্য আর্লি অটম বলা যেতে পারে। ঠিক সেই সময়ে আমরা দেখতে পাই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হয়। ওকে, তাহলে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, তাহলে ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করা হচ্ছে কি হিসেবে, না ওয়াইল্ড হিসেবে, বিকজ অফ ইটস ফ্রি স্পিরিটেডনেস, ইটস এনার্জি ইজ গাস্তো। ওকে, এবং তাকে বলা হচ্ছে কি দাও ব্রিথ অফ অটম স্প্রিং, মানে অটম হিয়ার ইজ পার্সনিফাইড উইথ আ বিং, উইথ অ্যান আইডেন্টিটি, এবং ওয়েস্ট উইন্ড হিয়ার ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ব্রিথ অফ অটম. That means west wind has been addressed as a part and parcel of autumn. The west wind is considered to be the most important aspect of autumn's existence. So west wind is compared here as a breathing of autumn. The west wind proman kore deয় the season autumn is alive, is pulsating. তাহলে আমরা একটা মানুষ জীবিত আছে কি সে মৃত কি করে বুঝি? অ্যাপারেন্টলি তার নার্ভ দেখে বুঝি, তার শ্বাস ওঠানামা করছে দেখে বুঝি। তাহলে ওয়েস্ট উইন্ড সিমস টু বি দ্য ভেরি ব্রিথ অফ অটম। ওকে, সো ইট ইজ দ্যাট অ্যান ইনসেপারেবল পার্ট অফ অটমস আইডেন্টিটি। তাহলে সেই ওয়েস্ট উইন্ডকে দেখো শুরুই করছে কি হিসেবে, না ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। দেয়ারফোর দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান অ্যাপোস্ট্রফি. Apostrophe is a figure of speech in which we can see the poets used to address the inanimate objects. Okay, the inanimate objects, often the abstractions. তাহলে ওয়েস্ট উইন্ড কি একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাকে অ্যাড্রেস করছে যে ও ওয়েস্ট উইন্ড শুনছো তোমাকে যেটা বলছি। ওকে, তাহলে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট অফ অল অ্যাপোস্ট্রফি পাচ্ছি এই প্রথম লাইনেই। এই প্রথম লাইনে আমরা একটা অ্যালিটারেশন পাচ্ছি, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। ওকে, আবার আমরা একটা পার্সনিফিকেশন পাচ্ছি যেখানে অটমকে পার্সনিফাই করা হচ্ছে এবং ওয়েস্ট উইন্ডকে কম্পেয়ার করা হচ্ছে অ্যাজ এ ব্রিদিং অফ অটম। ওকে, তাহলে ফার্স্ট লাইনে কী কী আমরা ফিগার অফ স্পিচ পেলাম? অ্যালিটারেশন পাচ্ছি, অ্যাপোস্ট্রফি পাচ্ছি এবং পার্সনিফিকেশন পাচ্ছি। তাহলে সেই ওয়েস্ট উইন্ডে প্রথমে মানে অ্যাপোস্ট্রফি দিয়ে দেখবে প্রথম যে তিনটে আমরা পার্ট দেখব কবিতার বা তিনটে ক্যান্টো, সেই তিনটে ক্যান্টোতে
it seems that Shelley actually makes মানে তিনি যেন ওয়েস্ট উইন্ডকে ইনভোক করছেন, যেরকম একটা কথা আছে বাংলায় দেখবে স্তুতি করা, ওকে, ইন অর্ডার টু প্রেজ আ গড, যেমন বলা হয়ে থাকে ঈশ্বরের স্তুতি করা হয়। সো দিস পার্টিকুলার ট্রেডিশন ইজ ভেরি মাচ অ্যালাইনড উইথ দ্যাট অফ দ্য পেগান কালচার। তাহলে পেগান কালচারে কি করা হয়, গডকে কি করা হয়, ইনভোক করা হয়। যেরকম আমরা ধরো যখন প্যারাডাইস লস্ট পড়ছি সেখানে মিল্টনকে দেখছি পোয়েটিক মিউজকে ইনভোক করছে, ওকে, তো ঠিক সেরকমভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি কি শেলি ইজ ইনভোকিং ওয়েস্ট উইন্ড। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলাইজ? তাহলে ওয়েস্ট উইন্ড সিম্বলাইজ করছে দ্যাট অফ, একটা দিকে আমরা বলতে পারি দ্য পোয়েটিক স্পিরিট ফার্স্ট অফ অল, সেকেন্ড দ্যাট অফ দ্য ভায়োলেন্ট স্পিরিট অফ দ্য ন্যাচারাল অ্যাসপেক্ট। দেখো প্রকৃতি মানেই যে শুধু শস্য শ্যামলা ধরিত্রী তা কিন্তু নয়, নেচার হ্যাজ ইয়েট অ্যানাদার অ্যাসপেক্ট অফ স্টর্ম, অফ লাইটনিং, অফ থান্ডার, ওকে, যেটাকে আমরা অ্যাসোসিয়েট করতে পারি উইথ দ্য সুপার ন্যাচারাল আইডেন্টিটি। যেরকমভাবে ধরো যখন আমরা ল্যাম এবং টাইগার পড়ি ব্লেকে, তো সেখানে কি বলা হয়, যে ল্যামকে তৈরি করছে দ্য মিক অ্যান্ড মাইল্ড গড অলসো ক্রিয়েটস দ্যাট অফ আ টাইগার। যে টাইগারটা কি, বার্নিং ব্রাইট, ঠিক আছে, তার মানে এই টাইগারটা ইজ আ ফিয়ার্স এন্টিটি, আবার ল্যাম হচ্ছে ইজ আ মিক অ্যান্ড মাইল্ড এন্টিটি। তার মানে দ্য ক্রিয়েটার ইজ দ্য সেম হু ক্রিয়েটস বোথ দিস অ্যাসপেক্টস অফ নেচার। On one hand, there is a mild aspect of nature like the lamb, which is innocent, simple, okay, and there is the fierce aspect of the tiger, which is all powerful, which does have a natural symmetry in the body, okay. That means ki the creator has to be embedded with both this aspect, the aspect of creation and the aspect of destruction. ওকে, তাহলে ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন এই দুটো, সৃষ্টি এবং ধ্বংস কি জন্য প্রয়োজন? ফর দ্য প্রিজার্ভেশন অফ দিস ওয়ার্ল্ড, অফ দ্য ইউনিভার্স। তাহলে ইউনিভার্সের এই প্রত্যেকটা সৃষ্টিকে প্রিজার্ভ করার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দেয়ার শুড বি আ সাইকেল অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন। সৃষ্টি এবং ধ্বংসের সাইকেল যদি না থাকে, প্রিজার্ভেশন থাকবে না, সৃষ্টিটা বজায়ই থাকবে না। তাহলে আমি কেন ব্লেকের রেফারেন্সটা দিলাম আশা করি বোঝা গেল, যে যেই গডকে বলা হচ্ছে ইজ আ ওয়ান হু বোথ ক্রিয়েটস অ্যান্ড ডিস্ট্রয়স। আবার এই ওয়েস্ট উইন্ডকেও বলবে দেখবে যে ডিস্ট্রয়ও করে, প্রিজার্ভও করে। তাহলে ওয়েস্ট উইন্ডকে কি আইডেন্টিটি দেওয়া হচ্ছে? ফার্স্ট অফ অল ওয়েস্ট উইন্ড সিম্বলাইজেস এ সুপার ন্যাচারাল অ্যাসপেক্ট, ওকে। কিসের সুপার ন্যাচারাল অ্যাসপেক্ট? দেখো রোম্যান্টিক পোয়েটস দে ডু অলওয়েজ বিলিভ, ওকে, অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল। তার মানে প্রত্যেকজন রোম্যান্টিক পোয়েট তারা দে অ্যাকচুয়ালি ডিসকার্ডেড দ্য 18th century notion of the individual as a product of the society. তাহলে রোম্যান্টিক পোয়েটসরা কি মনে করে না, দে এমফাসাইজেস দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, প্রত্যেকটা ব্যক্তি যে সত্তা সেইটাকে ইম্পর্টেন্স দেয়। এবার ব্যক্তি সত্তার মধ্যে কি থাকে, দেখো সে সময় সিগমন্ড ফ্রয়েড ছিলেন না, কিন্তু কুবলা খান পড়াতে গিয়ে আমি বলেছি দ্যাট অফ দ্য পোটেনশিয়াল অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড। সো দ্য রোম্যান্টিক পোয়েটস দে ডু বিলিভ ইন দ্য থিওরি অফ প্লেটো, ওকে। তারা প্লেটোর একটা ফিলসফিতে বিশ্বাস করতো, দ্যাট অফ মানে এই ওয়ার্ল্ডের বাইরে, দিস ওয়ার্ল্ড অফ রিয়ালিটির বাইরে একটা ট্রুথফুল একটা এক্সিস্টেন্স রয়েছে, যেটাকে আমরা চোখে দেখতে পারি না, বাট উই ক্যান সেন্স দ্যাট ইট ইজ দেয়ার, এবং ইম্যাজিনেশন ইজ কামিং ফ্রম দেয়ার। আমাদের যে সেন্সারি অনুভূতিগুলো আমাদের আশপাশের জগৎ থেকে আসছে, বাট দ্য ইম্যাজিনেশন কামস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়েশন। তাহলে প্লেটোর যে ক্লিয়ার ডিভিশন অফ ওয়ার্ল্ড অফ আইডিয়েশন অ্যান্ড সেন্সেশন, তাহলে দ্যাট ইনফ্লুয়েন্স দ্য রোম্যান্টিক পোয়েট ফার্স্টলি। সেকেন্ড, দ্যাট অফ কান্টস আইডিয়া অফ দ্য post-Freudian knowledge and the pre-Freudian knowledge. Okay, so Kant also believes that আমাদের সেন্সেশন অর্থাৎ সেন্সরি অনুভূতিগুলো হওয়ার আগেই আমরা কিছু সহজাত জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করি, ঠিক আছে, which he considers as pre-Freudian knowledge. So all these romantic poets, they actually had read about Plato, Kant as well as that of Rousseau, যেখানে রুসো বলছে কি দ্যাট ইজ হি গিভস আস দ্যান আইডিয়া অফ লিবার্টি। লিবার্টি মানে শুধু সমাজের স্বাধীনতা নয়, এই যে আমাদের মনে যে রিজন, লজিক্যালিটি, সেই শ্যাকলস, সেই বেড়াজালগুলোকে ভেঙে উই শুড আনলিশ আওয়ার ইন্ডিভিজুয়াল সেলফ,
ওকে, তাহলে এই তিনজন ফিলোসফারকে মিলিয়ে হচ্ছে দিস আইডিয়া অফ দ্য রোম্যান্টিক সুপার ন্যাচারাল। তাহলে রোম্যান্টিক সুপার ন্যাচারাল মিনস ওয়ান, দ্যাট ইজ দ্য পাওয়ার অ্যান্ড পোটেনশিয়ালিটি, যে পাওয়ার অ্যান্ড পোটেনশিয়ালিটিটা আমরা রিয়েলাইজ করতে পারিনি। ঠিক আছে, আমরা বলতে কি, দ্য ইন্ডিভিজুয়াল বিং, তার মধ্যে পোয়েটসরাও পড়ছেন। সেকেন্ড হচ্ছে কি দ্য পাওয়ার অফ নেচার, ওয়াই দে কাম টু নেচার, কেন তারা কি করছে, দ্য রোম্যান্টিসিজম ওয়াজ এ রিয়াকশন আগেনস্ট 18th century র্যাশনালিজম। তাহলে 18th century র্যাশনালিজমের রিয়াকশন হিসেবে রোম্যান্টিসিজম যখন আসছে, তাহলে তারা 18th century লজিক্যালিটিগুলোকে ডিনাই করছে। তারা কোন জায়গাটাকে আসপেক্ট মানে ইম্পর্টেন্স দিচ্ছে, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ন্যাচারাল, উইচ ইজ স্পন্টেনিয়াস, দ্যাট ইজ ওয়াই দে গিভ এমফ্যাসিস আপন নেচার। তাহলে নেচারও কি, উইচ ইজ স্পন্টেনিয়াস, দ্য স্টোর হাউস অফ অল পাওয়ার্স। ওকে, নেচারের মধ্যেও দেখবে সৃষ্টি ধ্বংস উভয় থাকে, আমাদের মানুষের মধ্যেও কি থাকে দেখবে, সামটাইমস উই আর ভেরি কাম কোয়াইট, ঠিক আছে, কিন্তু যখন সময় আসে, হ্যাঁ, সেই ওই কুবলা খানের মতো যে এরকম বলে না যে ইটস অলমোস্ট লাইক দ্য রিবাউন্ডিং থ্রেশন। ওকে, তো সেরকমভাবে আমাদেরও তাই হয়ে যায়, সে ওই ফাউন্টেনের মতো উই অলসো বার্স্ট ইনটু রেভলিউশন। So the revolution comes up with the revolutionary spirit that is already in human beings. Okay, সে রিবাউন্ডিং হেলের মতো আমরাও কি করি তখন, we also burst our energy। তার মানে কি, that energy and vivacity is within us, যেরকম প্রকৃতিরও আছে সেরকম আমাদেরও আছে। তাহলে ওয়েস্ট উইন্ড symbolizes that spiritual energy of the nature। ঠিক আছে, যে স্পিরিচুয়াল এনার্জি অফ দ্য নেচার, দ্য মাইটি স্পিরিচুয়াল এনার্জি অফ নেচার, যেইটার সাথে দ্য পোয়েট ওয়ান্টস টু অ্যালাইন দ্য লেটেন্ট স্পিরিচুয়াল এনার্জি উইদিন হিমসেলফ। তার মানে আমাদের সকলের মধ্যেই সেই যে স্পিরিচুয়াল এনার্জি, সেই যে দ্য ক্রিয়েটার স্পিরিট অফ টাইগার, সেটা সকলের মধ্যেই রয়েছে কিন্তু। ওকে, সেইটাকে ইনভোক করছেন শেলি অ্যাজ west wind। তাহলে শেলি লুকস আপন নেচার অ্যাজ এ মিরর টু লুক আপন হিমসেলফ। তাহলে প্রকৃতিটা কি এখানে আয়না স্বরূপ, সেই প্রকৃতির একটা আসপেক্ট ওয়েস্ট উইন্ডকে ইনভোক করতে গিয়ে হি অ্যাকচুয়ালি ইনভোকস দ্য লেটেন্ট স্পিরিট উইদিন হিম, যেটা তিনি মানে ফোর্থ পার্টে গিয়ে, ফোর্থ ক্যান্টোতে গিয়ে তিনি বলবেন যে আমার বয়হুডে আমিও তোমার মতো টেমলেস, সুইফট অ্যান্ড প্রাউড ছিলাম। তার মানে কি, সেই এনার্জিটা কি লেটেন্ট হয়ে আছে, সেইটাকে তিনি রিভাইভ করার, রেজুভিনেট করার চেষ্টা করছেন। বুঝতে পারছো? তাহলে ওয়েস্ট উইন্ড সিম্বলাইজেস দ্য সুপার ন্যাচারাল energy, the supernatural aspect of the poet's poetic self, that of nature. Okay, তাহলে বলছে, thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanter fleeing। তাহলে দাও বলতে কাকে বলা হচ্ছে, ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে। তাহলে thou from whose unseen presence, now unseen presence is an example of oxymoron। দেখবে এই একই রকম জিনিস তোমরা স্কাইলারকেও পেয়েছো, তাই তো, অ্যান আনসিন প্রেজেন্স, স্কাইলারকে দেখা যাচ্ছে না কিন্তু দ্য প্রেজেন্স অফ দ্য স্কাইলার্ক ইজ আর্টিকুলেটেড থ্রু ইটস মিউজিক। ঠিক সেরকমভাবে ওয়েস্ট উইন্ডকে কেউ চোখেই দেখতে পাচ্ছে না, একটা কায়া নেই, অবয়ব নেই ওয়েস্ট উইন্ডের, কিন্তু তার প্রেজেন্সটা ক্যান বি ফিল্ড ইন দ্য ভায়োলেন্স, ইন দ্য কিয়স, অ্যাপারেন্ট কিয়স দ্যাট ইট ক্রিয়েটস। ঠিক আছে, তাহলে কি দেখো, আবারও কিন্তু যেরকমভাবে শেলি স্কাইলারকে ডিনাই করেছিলেন, স্কাইলার্কের একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড আইডেন্টিটি, সিমিলারলি এই আনসিন কথাটা ইন্ডিকেট করে দেয় দ্যাট ওয়েস্ট উইন্ড ইজ নট আ ফ্লেশ অ্যান্ড ব্লাড আইডেন্টিটি, ওয়েস্ট উইন্ড ইজ স্পিরিট। তার মানে কি, ইটস আ স্পিরিচুয়াল এনার্জি দ্যাট হি ইনভোকস। ওকে, তাহলে আনসিন প্রেজেন্স, দ্য প্রেজেন্স ইজ আর্টিকুলেটেড, প্রেজেন্সটা কে ঘোষণা করছে, সেটা হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড। তাহলে কি অ্যাক্টিভিটি না, দ্য লিভস ডেড আর ড্রিভেন, মানে তোমার এই না দেখা, যাকে দেখা যায় না কিন্তু তোমার এই অস্তিত্বটা অনুভব করা যায় কিসের মাধ্যমে, যেভাবে তুমি এই মৃত ঝরা পাতাগুলোকে ড্রাইভ করে দাও, মানে এমনভাবে ঝড় বইলে কি হবে, প্রথমেই দেখবে সে ঝরা পাতাগুলো উঠতে থাকে, যেরকম তোমরা এই ছবিটাতে দেখছো এই ওয়েস্ট উইন্ডের গাছটার সাথে এই পাতাগুলো উড়ে যাচ্ছে, তাই তো। সো দিস ইজ দ্য আসপেক্ট অফ ওয়েস্ট উইন্ড। তাহলে ওরকমভাবে কি হচ্ছে, দ্য লিভস ডেড,
তাহলে ওয়েস্ট উইন্ড তার প্রেজেন্সটা ঘোষণা করছে কিসের মধ্যে দিয়ে? এই ঝরা পাতাগুলোকে, মৃত পাতাগুলোকে ছড়িয়ে দিচ্ছে। কীরকমভাবে ছড়িয়ে দিচ্ছে? এখানে এবার চলে আসছে একটা সিমিলি। তাহলে লিভস ডেড আর ড্রিভেন, তাহলে লিভসগুলোকে ডেড বলা হচ্ছে। ওকে, সো ইটস অ্যান এক্সাম্পল অগেন অফ পার্সনিফিকেশন। আর ড্রিভেন, তাহলে এখানে লিভসগুলো কিন্তু একটা সিম্বল প্লে করছে। হোয়াট ইজ দ্য সিম্বল? তাহলে দেখো, লিভস ডেড মানে যেই পাতাগুলোর আর কোনো ভ্যালিডিটি নেই। তো উইথ ইট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস, ইট সিম্বলাইজেস দ্য ওয়ার্ন আউট কাস্টমস অ্যান্ড থিঙ্কিংস অ্যান্ড থট প্যাটার্নস। আমাদের সমাজে দেখবে, সমাজ যত এগোয় আমাদের চিন্তা ভাবনাগুলোকে কী করতে হয়, সেই সাথে সাথে মডিফাই করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমি 100 বছরের পুরনো চিন্তাভাবনা নিয়ে চলতে পারবো না, তাই তো? তাহলে দ্য ডেড লিভ সিম্বলাইজেস দ্য ওয়ার্ন আউট থটস, দ্য ইডিওলজি, ওকে, অফ দ্য সোসাইটি। লাইক গোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, তাহলে কীভাবে ওয়েস্ট উইন্ড ওই পাতাগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে? তাহলে এখানে ওয়েস্ট উইন্ডকে কম্পেয়ার করা হচ্ছে একজন এনচ্যান্টারের সাথে। এইভাবে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, একজন এনচ্যান্টার। এনচ্যান্টার কি? আমরা একদম দেখবে আমাদের ওই গ্রাম বাংলায় একটা কনসেপ্ট রয়েছে, ওঝা ডেকে আনা, তাই তো? সে ভূতের ওঝা, হ্যাঁ, সে ওঝা ডেকে নিয়ে কী করে, তারা বলা হয় এই যে ভূত বা এই যে স্পিরিট, সে স্পিরিটগুলোকে কী করে তারা তাড়িয়ে দেয়, এবং ভূতেরা এই ওঝাকে ভয় পায়। ওকে, তাহলে দিস পার্টিকুলার এই যে ইমেজটা রয়েছে, দ্যাট অফ স্পিরিট অ্যান্ড এনচ্যান্টার। ওকে, সো ওয়েস্ট উইন্ড হিয়ার ইজ কম্পেয়ার উইথ অ্যান এনচ্যান্টার, যাকে দেখে বলছে এই পাতাগুলো লাইক গোস্ট, পাতাগুলোকে কম্পেয়ার করা হচ্ছে গোস্টের সাথে। দেখো, গোস্ট মানে কি? যাদের মৃত্যু হয়ে গেছে, দোজ হু আর দ্য স্পিরিট আফটার ডেথ। তাহলে এখানে পুরো ইমেজটাই আসছে কি? অফ ডেথ। ওকে, তাহলে গোস্ট মানে কি? দ্য ওয়ান হু ক্রস দ্য বাউন্ডারি অফ ডেথ। তাহলে এই গোস্টস আর কম্পেয়ার্ড উইথ দ্য লিভস অ্যান্ড ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান এনচ্যান্টার। যেভাবে এনচ্যান্টার গোস্টদেরকে ভয় পেয়ে তাড়িয়ে দেয়, সেইভাবে ওয়েস্ট উইন্ডের আগমনে ভয় পেয়ে সরে যাচ্ছে কারা? এই পাতাগুলো। তাহলে এই পাতাগুলোর ডিসক্রিপশন দিচ্ছে পরের লাইনে, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড। এক একটা পাতার এক এক রকম রং, ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড। আচ্ছা, এই যে চারটে কালার বলছে, সেটাকে কি বলা হচ্ছে না? পেস্টিলেন্স, স্ট্রাইকেন, মাল্টিটিউডস। ওকে, পেস্টিলেন্স, পেস্টিলেন্স মানে হচ্ছে ডিজিজ, স্ট্রাইকেন মানে রোগগ্রস্ত, মাল্টিটিউডস, মাল্টিটিউডস বলতে বোঝানো হচ্ছে লিভসগুলোকে, যে পাতাগুলো কি না রোগগ্রস্ত, অজস্র রোগগ্রস্ত পাতা। ওকে, তাহলে দ্য লিভস আর হিয়ার কম্পেয়ার্ড উইথ that of diseased, রোগগ্রস্ত। পেস্টিলেন্স ইজ এ নাউন, আর পেস্টিলেন্স স্ট্রিকেন যখন হয়ে যাচ্ছে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। পেস্টিলেন্স স্ট্রিকেন, রোগগ্রস্ত মাল্টিটিউডস, পাতাগুলোকে ওয়েস্ট উইন্ড তাড়িয়ে নিয়ে যাচ্ছে। যে পাতাগুলোর কালার কি? ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড। আচ্ছা, এবার কি মনে হচ্ছে পোয়েট কি এমনি এমনি এই চারটে কালারের রেফারেন্স দিচ্ছেন? আমরা যদি মানে ইফ উই ক্যান লুক অ্যাট দ্য সিভিলাইজেশন অফ হিউম্যান বিংস, দেখবে এই 4 কালার্স অ্যাকচুয়ালি সিম্বলাইজ দ্য 4 কাইন্ডস অফ স্পিসিস অফ ম্যান। যেমন ইয়েলো সিম্বলাইজেস দ্যাট অফ দ্য মঙ্গোলয়েডস। ওকে, মঙ্গোলয়েডস মানে যারা এশিয়ান, মানে আমরাও এশিয়ান, ইন্ডিয়ানরাও এশিয়ান, বাট একদম যারা এশিয়ান, ওকে, দ্যাট অফ দ্য মঙ্গোলস। ওকে, তাদের যে কমপ্লেক্সনটা, দ্যাট ইজ দ্য ইয়েলোইশ ফেয়ার। তাহলে ইয়েলো ইন্ডিকেটস দ্য মঙ্গোলয়েডস, ব্ল্যাক ইন্ডিকেটস দ্যাট অফ দ্য নিগ্রয়েড, পেল ইন্ডিকেটস দ্য ককেশিয়ান, ইউরোপিয়ানস, ঠিক আছে, তাদের যে কমপ্লেক্সনটা হয় সাদা বিবর্ণ, তাহলে ককেশিয়ানস বলে তাদেরকে। এবং হেকটিক রেড ইন্ডিকেটস দ্য রেড ইন্ডিয়ানস, যারা আমেরিকার আদিবাসিন্দা। তাহলে এই যে চারটে পাতার রং, এই চারটে পার্টিকুলার স্পিসিস অফ ম্যান, চারটে কমিউনিটি অফ ম্যানকে ইন্ডিকেট করছে, দ্য মঙ্গোলয়েডস, দ্য নিগ্রয়েডস, দ্য ককেশিয়ানস অ্যান্ড দ্যাট অফ দ্য রেড ইন্ডিয়ানস। তাহলে এই প্রত্যেকটা সমাজের, তার মানে দেখো, Shelley is not addressing the west wind to bring reformation in his own motherland.
Okay, he talks about a universal idea of reformation. বাকি ক্যান্টোগুলো পড়লেও তোমরা একই জিনিস দেখতে পারবে. He talks about a universal, even a cosmic revolution. এবং তিনি বলছেন কি এই সর্বস্তরের সমাজে যে ঝরা পাতাগুলো, যে এজ ওল্ড কাস্টমস অ্যান্ড কনভেনশনসগুলো রয়েছে, সেগুলোকে নাও ইটস দ্য টাইম টু ওয়াইপ ইট আউট. ওকে, সেগুলোকে মুছে দাও. কেন মুছে দাও? তারপরে দেখো বলছে তাহলে এই ফার্স্ট ক্যান্টো বা ফার্স্ট পার্টে দুটো অংশ পাচ্ছি. একটা অংশে রয়েছে ইমেজেস অফ ডেথ ফ্রম দ্য ডেড লিভস. ওকে, এরপরেই দেখতে পাবে অন্যরকম একটা ইমেজ অফ রিবার্থ. কি বলছে? ও দাও হু চ্যারিয়েটস টু দিয়ার ডার্ক উইন্ট্রি বেড. তাহলে বলছে যে চ্যারিয়েট, হ্যাঁ, মানে ওয়েস্ট উইন্ড যে শুধুমাত্র ডিস্ট্রয় করে তা নয়, ওয়েস্ট উইন্ড আরেকটা জিনিসও করে. কি করছে না, চ্যারিয়েট মানে রথের চাকার মতো করে ওয়েস্ট উইন্ড ডার্ক উইন্ট্রি বেড. ডার্ক উইন্ট্রি বেড বলতে বোঝানো হচ্ছে দ্যাট ইজ আন্ডারগ্রাউন্ড, মাটির তলায় নিয়ে চলে যায়. কাদেরকে মাটির তলায় নিয়ে চলে যায় না, দ্যাট ইজ দ্য সিডস. ওকে, সিডসগুলোকে মাটির তলায় নিয়ে যায়. তাহলে ওয়েস্ট উইন্ড কাদেরকে মাটির তলায় নিয়ে যাচ্ছে না, সিডসগুলোকে. ঠিক আছে, তাহলে দেখো পুরোনো ঝরা পাতাগুলোকে সরিয়ে দিচ্ছে, আর যে সিডসগুলো, যে বীজগুলো রয়েছে, সেগুলোকে মাটির তলায় দিয়ে দিচ্ছে, আন্ডারগ্রাউন্ডে দিয়ে দিচ্ছে. এতে কি হবে? তাহলে বলছে দ্য উইং সিডস. কেন উইংড বলা হচ্ছে? বিকজ ওয়েস্ট উইন্ড এগুলোকে কি ওই হাওয়ার সাথে সাথে বইয়ে নিয়ে যাচ্ছে. যেহেতু সিডসগুলো ওয়েস্ট উইন্ডের সাথে মানে ভেসে বেড়াচ্ছে, সেই জন্য সিডসগুলোকে winged seed বলা হচ্ছে. ওকে, সো winged seed is a part of a vision where they lie cold and low. যে মাটির তলায় তারা পুরো শীতকালটা থাকে কি হিসেবে? cold and low, ঠান্ডা. each like a corpse within its grave. এবং প্রত্যেকটা সিডকে কম্পেয়ার করা হচ্ছে যে শীতকালে যে বীজগুলো মাটির তলায় থাকে, সেই বীজগুলোকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? কর্পসের সাথে, মৃতদেহের সাথে. কিন্তু বলছে আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং শ্যাল ব্লো. কতদিন থাকে মাটির তলায় কর্পসের মতো? যতদিন না ওয়েস্ট উইন্ডের অ্যাজিওর সিস্টার. অ্যাজিওর শব্দের অর্থ হচ্ছে ব্লু. কেন ব্লু বলা হচ্ছে? বিকজ স্প্রিং এর একটা আসপেক্ট হচ্ছে কি নীল ঝলমলে আকাশ, দ্য ক্লাউডলেস স্কাই. তাহলে অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং এসে কি করছে? যখন প্রবাহিত হচ্ছে, তাহলে স্প্রিং এর উইন্ডটাকে বলা হচ্ছে সাউথ উইন্ড. দক্ষিণ বাতাস যখন প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে? হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ and fill driving sweet birds like flocks to feed in air with living hues and odors plain and hill. তাহলে যখন বসন্তের হাওয়া আসছে, বসন্তের হাওয়াতে কি হচ্ছে না, এই যে বীজগুলো মাটির তলায় ছিল সারা শীত জুড়ে, সেগুলো স্প্রাউট করতে শুরু করছে, সেগুলো চারায় পরিণত হচ্ছে. এবং এই চতুর্দিকে সমতলে বা পাহাড়ে দেখা যাচ্ছে কি ছোট ছোট বীজগুলো থেকে অঙ্কুর হয়ে ছোট ছোট চারা হচ্ছে, ফুলের কুড়ি ধরছে. ওকে, যে ফুলের কুড়ি উইথ লিভিং হিউজ, নানা রকমের রং, এবং তাদের যে সুগন্ধে আকাশ মানে পাহাড় এবং সমতল মুখরিত হচ্ছে. তাহলে স্প্রিংকে এখানে দেখো একটা আইডেন্টিটি দেওয়া হচ্ছে. প্রথম কথা, স্প্রিংকে এখানে কম্পেয়ার করা হচ্ছে উইথ দ্যাট অফ এ শেফার্ড. ঠিক আছে, শেফার্ড কি করে? শেফার্ড যেভাবে মেষকে, তার যে ফ্লক অফ শিপস সেগুলোকে যেভাবে নিয়ে যায়, শেফার্ডের একটা কথাই যেভাবে ফ্লক অফ শিপ মুভ করতে থাকে, সেইভাবে স্প্রিংও যেন শেফার্ডের মতো মুভ করাচ্ছে কাদেরকে? এই বার্ডস, ঠিক আছে, এই ফ্লাওয়ার্স, এই মানে দ্য স্প্রাউটিং ট্রিজ, এগুলোকে মুভ করাচ্ছে. তাহলে একদিকে শুরুতেই আমরা পেলাম অ্যান ইমেজ অফ ডেথ, ডিকে, ডিস্ট্রাকশন. আবার এটা সেকেন্ড পার্টে পাচ্ছি কি অ্যান ইমেজ অফ রেজিউভিনেশন. তাহলে এই যে স্প্রিংয়ের রোলটা কি? স্প্রিং অ্যাকচুয়ালি প্লেজ দ্য রোল অফ রিজারাকশন, যেখানে কাদের রিজারাকশন হচ্ছে? সিডসগুলোর রিজারাকশন হচ্ছে. ওকে, তাহলে এই যে আইডিয়া অফ স্প্রিং, এই যে আইডিয়া অফ ডাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার,
সেই আইডিয়াটা ইন্ডিকেট করছে দ্য আইডিয়া অফ রেজারাকশন, ঠিক আছে, দ্যাট ইজ রিবার্থ হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে ওয়াইল্ড স্পিরিট উইচ আর মুভিং এভরিওয়্যার। কাকে বলছে এটা? ওয়াইল্ড স্পিরিট, ওয়েস্ট উইন্ডকে। তার মানে ওয়েস্ট উইন্ড একদিকে কি করছে? ডিস্ট্রয় করছে, আরেক দিকে সিডসগুলোকে মাটির তলায় নিয়ে গিয়ে প্রিজার্ভ করছে। সেই জন্য ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে কি? ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। যে ওয়েস্ট উইন্ড তুমি একাধারে ডিস্ট্রয়ার, আবার তুমিই হচ্ছে প্রিজার্ভার। ওকে, তাহলে এই যে লাইনটা ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, এই কনসেপ্টটা কোথাও না কোথাও শেলি ইনফ্লুয়েন্স হচ্ছে ফ্রম উইলিয়াম মরিস অ্যান্ড উইলিয়াম জোনস বুক দ্য হিন্দু প্যান্থিয়ন। ঠিক আছে, যেমন হিন্দু প্যান্থিয়নে ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভারে একটা আইডিয়া অ্যাসোসিয়েট করা হচ্ছে, দ্যাট ইজ অফ ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড মহেশ্বর। ঠিক আছে, that is Lord Brahma is considered as a lord of creation, Lord Vishnu is considered as a god of preservation, and Lord Maheshwar is considered, but Lord Shiva is considered as a lord of destruction. তাহলে কি এই সৃষ্টিকে চালাতে গেলে সৃষ্টি, স্থিতি, বিনাশ তিনটেই কিন্তু দরকার। ঠিক আছে, সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনটেই দরকার। তাহলে সৃষ্টি করছে কে? ওয়েস্ট উইন্ড, উইচ ইজ এই স্প্রিং, উইচ ইজ আ পার্ট অফ নেচার। ডিস্ট্রয় করছে কে? ওয়েস্ট উইন্ড। আবার এই ওয়েস্ট উইন্ড এই যে ক্রিয়েশন, সেইটার সাস্টেনেন্সের জন্য কি করছে? ওই সিডসগুলোকে নিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ডে জমা করছে, যাতে সেখান থেকেই রিজারাকশন হয়। ওকে, তাহলে ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভারের সাথে দের ইজ আ কানেকশন উইথ দ্য অবতার থিওরি অফ হিন্দু মাইথোলজি, উইচ ইন্ডিকেটস দ্য প্রসেস অফ সৃষ্টি, স্থিতি, বিনাশ। তার মানে স্থিতি বা প্রিজার্ভেশনের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য থিং শুড destroy so that the creation, the destruction will precede creation. ওই একই জিনিস কবি শেষেও বলবেন কিন্তু, if winter comes can spring be far behind, অর্থাৎ ধ্বংস হলেই কিন্তু সৃষ্টি আসে। তাহলে ওয়েস্ট উইন্ড একাধারে তিনি ধ্বংস এবং সৃষ্টি, একাধারে তিনিই হচ্ছেন শিব, আবার একাধারে তিনিই হচ্ছেন ব্রহ্মা, আবার তিনিই হচ্ছেন বিষ্ণু, বিকজ ইট অলসো প্রিজার্ভস। ওকে, তাকে এবার বলছে দেখো হিয়ার ও হিয়ার। তাহলে শুরু হচ্ছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দিয়ে, শেষ হচ্ছে হিয়ার ও হিয়ার। তার মানে কি এতক্ষণ ধরে এতগুলো যে কথা শেলি বলছেন সেগুলো কি? ওয়েস্ট উইন্ডের আসপেক্টস বলছেন, ওয়েস্ট উইন্ডের গুণাবলী বলছেন, স্তুতি করছেন। হে ওয়েস্ট উইন্ড, যার মাধ্যমে এতগুলো কাজ হয়, শুনছো তুমি, তুমি ইনভোকড হও, তুমি জেগে ওঠো, হিয়ার ও হিয়ার, আমার কথা শোনো। আবার এই পুরো প্রসেস অফ ইনভোকেশন যেটা বলছিলাম, দ্যাট ইজ অ্যালাইন উইথ দ্যাট অফ দ্য পেগান কালচার। তাহলে ওয়াই শেলি ফলোস দ্য পেগান কালচার, এখানে সেভাবে কেন ইনভোক করছে? দেখো এর আগেও আমরা দেখেছি রোম্যান্টিসিজমে বা রোম্যান্টিক পোয়েট্রি ভিডিওগুলোতে, রোম্যান্টিক পোয়েটসের মধ্যে পেগানিজমের প্রতি একটা আগ্রহ রয়েছে। কেন? ওয়ার্ডসওয়ার্থ যেরকম তার ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস নিজেই বলছেন যে আমি পেগান হতে চাই। পেগান কেন? বিকজ দিস পোয়েটস দে ডু ডিনাই দ্য ইনস্টিটিউশনালিজম অফ রিলিজিয়ন। পেগান কারা? যারা প্রকৃতি পূজায় বিশ্বাস করে, দোজ হু ওয়ার্শিপ নেচার অ্যাজ গডস অর গডেসেস, যেখানে কোনো ইনস্টিটিউশনালিজম থাকে না, কোনো রেস্ট্রিকশনস থাকে না, কোনো রুলস রেগুলেশন থাকে না। হোয়াট ইজ দেয়ার? দ্যাট ইজ আ ডাইরেক্ট কানেকশন বিটুইন that of nature and human being, এবং সেই কানেকশনটাই ফর্মস আ পার্ট অফ দেয়ার স্পিরিচুয়ালিটি। ওই জন্য কি দ্য রোম্যান্টিক পোয়েটস দ্য বেন্ড টুয়ার্ডস পেগানিজম। ওকে, বেশ, তাহলে ক্যান্টো 1 হলো। এবার ক্যান্টো 2 বা পার্ট 2। তাহলে প্রথম ক্যান্টোতে উই ক্যান সি দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড অপন দ্য ল্যান্ড। যা কিছু হচ্ছে জমির ওপরে, ভূমিতে হচ্ছে, পাতাও ঝরানো হচ্ছে, আবার স্প্রিং মানে সিডসগুলোকে স্প্রাউটও করানো হচ্ছে। সো দ্য ফার্স্ট ক্যান্টো বা ফার্স্ট পার্ট ডিলস উইথ ওয়েস্ট উইন্ডস অ্যাক্টিভিটি আপন দ্য ল্যান্ড। এইবার পার্ট 2টাতে আমরা দেখবো ওয়েস্ট উইন্ডস অ্যাক্টিভিটি আপন দ্য স্কাই। তাহলে বলা হচ্ছে দেখো, দাও অন হুজ স্ট্রিম মিট দ্য স্টিপ স্কাইজ কমোশন। তাহলে ওয়েস্ট উইন্ড অন হুজ স্ট্রিম, তাহলে সেকেন্ড পার্টে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হচ্ছে একটা নদীর সাথে। নদী কি করে? নদী তার গতিপথে চারিপাশে যা কিছু থাকে,
ছোট ছোট নুড়ি, পাথর, পাতার টুকরো, হোয়াট এভার ইট কামস ইন ইটস ফ্লো, নদী কি করে সেগুলোকে একদম নিজের সাথে প্রবাহিত করে একটা জায়গায় গিয়ে জমা করে দেয়, তাই তো? সেখান থেকে কি হয়, নদীর পাড় তৈরি হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে কি ওয়েস্ট উইন্ডকে কম্পেয়ার করা হচ্ছে ইন দ্য সেকেন্ড পার্ট উইথ দ্য স্ট্রিম, একটা প্রবাহিত নদীর সাথে। কোথায় প্রবাহিত হচ্ছে এই নদীটা? দেখো পুরো মেটাফরিক এক্সপ্রেশন, যে নদীটা ওয়েস্ট উইন্ডের নদী কোথায় প্রবাহিত হচ্ছে না, আকাশে প্রবাহিত হচ্ছে। তার মানে ওয়েস্ট উইন্ডস অ্যাক্টিভিটি আপন দ্য স্কাই ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ আ স্ট্রিমস ফ্লো। তাহলে ওয়েস্ট উইন্ড কি করছে, আমিড দ্য স্টিপ স্কাইজ কমোশন, আকাশে স্টিপ মানে কি লফটি, যে বিশাল বৃহৎ আকাশে কমোশন তৈরি করছে, একটা হট্টগোল তৈরি করে দিচ্ছে। তাহলে আপাতত শান্ত আকাশটা দেখবে হঠাৎ করে ঝড় উঠলে কি হয়, একদম সেই মানে মেঘ করে, হ্যাঁ মানে মনে হয় না হাওয়াতে মেঘগুলোকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক সেই হাওয়াটাকে তুলনা করছে নদীর স্রোতের মতো। তাহলে বলছে ওয়েস্ট উইন্ডের এই কমোশন, এই গতি, এই হট্টগোলে কি হচ্ছে, লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর শেড। তাহলে আকাশের মেঘগুলোকে এইবার পোয়েট একটা সিমিলি ইউজ করে বললেন কি, যেভাবে তোমরা মানে ল্যান্ডে জমিতে দেখেছো, ভূমির ওপরে দেখেছো কি হচ্ছে, যেভাবে ওয়েস্ট উইন্ড পাতাগুলোকে ঝরিয়ে নিয়ে ফেলে দিচ্ছে, সেরকমভাবে এই আকাশের মেঘগুলোকে ওই পাতার মতো করে ঝরিয়ে দিচ্ছে কে, ওয়েস্ট উইন্ড। তাহলে দ্য ক্লাউডস আর কম্পেয়ার্ড উইথ দ্য ডিকেইং লিভস অফ আর্থ। এবং বলছে কি কিরকম লিভস, শুক ফ্রম দ্য ট্যাঙ্গল বাউস অফ হেভেন অ্যান্ড ওশান। মানে এই দিগন্তের একটা ইমেজ চলে আসছে, দেখো যেখানে আকাশ আর সমুদ্র একটা সাথে এসে মিলে যাচ্ছে। তাহলে মেঘকে কোথায় দেখা যায়, সেই মেঘটার বিশাল বিস্তৃতি এখানে ছবি দেখতে পাচ্ছ, ইমেজটা হচ্ছে দ্যাট অফ দ্য সিরাস ক্লাউড। সিরাস ক্লাউড অনেকটা চুলের মতো লাগে দেখতে, খোলা চুল মেলে কেউ যেমন শুয়ে থাকে যখন যেরকম লাগে সে খোলা চুল, এই সিরাস ক্লাউডকে বলা হয়ে থাকে অনেকটা সে খোলা চুলের মতো। তাহলে বলা হচ্ছে এই ওয়েস্ট উইন্ডের প্রবাহের ফলে কি হচ্ছে, তাহলে এখানে গাছ বলতে কাকে তুলনা করা হচ্ছে, গাছ বলতে দেখানো হচ্ছে হেভেন এবং ওশানকে দেখানো হচ্ছে অ্যাজ ট্রি, এবং ক্লাউডস উইচ স্প্রেড অ্যাক্রস দ্য হেভেন মানে স্কাই, এবং ওশান মানে সমুদ্র, অর্থাৎ আকাশ থেকে সমুদ্র অবধি যে বিস্তৃত মেঘ, ওই দিগন্ত জোড়া যে বিস্তৃত মেঘ, সেই মেঘগুলোকে বলা হচ্ছে, লুজ ক্লাউডসগুলোকে বলা হচ্ছে পাতা। এবং তাহলে গাছটা কি, এই হরাইজনটাই যেন একটা গাছ, হরাইজন মানে আকাশ আর সমুদ্র যেখানে মিশেছে। দেখো শেলি বারবার কিন্তু স্কাইকে মোস্টলি হি ইউজেস অ্যাজ হেভেন, ওকে। তাহলে সেই আকাশ আর সমুদ্র মানে যেখানে মিলছে, সেই সঙ্গম স্থল, সে হরাইজনকে তিনি তুলনা করছেন অ্যাজ এ ট্রি। এবং ক্লাউডসগুলো, দ্য ক্লাউডস উইচ স্প্রেড ফ্রম দ্য হরাইজন টু দ্য জেনিথ, সেইটাকে কম্পেয়ার করছে উইথ লিভস। তাহলে মেঘের তুলনা হচ্ছে লিভসের সাথে। এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং কাকে বলছে, ক্লাউডকে বলছে, ওকে। এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং। তাহলে এই অবধি আমরা একবার ফিগার অফ স্পিচগুলো দেখে নিচ্ছি। তাহলে দাও অন হু স্ট্রিম মেটাফর, steep skies commotion, loose clouds like earth decaying leaves are shed. Simile, okay, shook from the tangled boughs of heaven and ocean. Again metaphor, আর পুরো বিষয়টা এখানে যেন হচ্ছে ভিশন, পোয়েট যেন ভিজুয়ালাইজ করতে পারছে, ঠিক আছে, যে দিগন্তের এই গাছ থেকে যেন ঝরে পড়ছে মেঘের পাতা। তাহলে এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং কাকে বলা হচ্ছে, ক্লাউডকে। তাহলে এঞ্জেল মানে কারা, দোজ হু অ্যানাউন্স দ্যাট অফ সাম মেসেজেস, ঠিক আছে, মানে আমরা এঞ্জেলসকে বলতে পারি দেবদূত বলি, দ্য মেসেঞ্জার অফ গড। তাহলে বৃষ্টি এবং বজ্রপাত কে নিয়ে আসে, কে মেসেজটা দেয়, দ্যাট ইজ ক্লাউড। আকাশে মেঘ দেখলেই তো আমরা বুঝি এরপর ঝড় বৃষ্টি বজ্রপাত হবে। তাহলে এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং বলা হচ্ছে ক্লাউডসকে। There are spread on the blue surface of thine airy surge. তাহলে কারা স্প্রেড করে রয়েছে, ক্লাউডসগুলো ছড়িয়ে রয়েছে অন দ্য ব্লু সারফেস। ব্লু সারফেস বলতে স্কাইকে বোঝানো হচ্ছে, অফ দাইন এয়ারি সার্জ, এই ঝড়ের যে সার্জ, সার্জ মানে গতি। তাহলে তোমার এই যে ঝোড়ো গতি,
যে গতির সারফেস প্রেক্ষাপটটা কে, এই নীল প্রেক্ষাপট, মানে আকাশের বুকে যে ওয়েস্ট উইন্ড তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে, সেই আকাশেই রয়েছে কে, এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটিং, মানে মেঘ। এবং ওয়েস্ট উইন্ড প্রবাহিত হওয়ার ফলে, তার এয়ারি সার্জের ফলে কি হচ্ছে, এই মেঘগুলোতে লাইক ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড। দেখো একটু আগেই বললাম, তাহলে কোন ধরনের মেঘকে বোঝানো হচ্ছে, দ্যাট ইজ দ্য সিরাস ক্লাউডস। ঠিক আছে, সিরাস ক্লাউড, এই যে ছবিতে দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে খোলা চুলের মতো বিস্তৃত, তাহলে এই মেঘগুলোকে মনে হচ্ছে কি ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, মানে মাথায় যে খোলা চুল যেরকম বিস্তৃত হয়, মেঘগুলো ঠিক সেরকম বিস্তৃত। কাদের খোলা চুল? এই খোলা চুল আবার কিন্তু ওই আমাদের মতো যে কেউ হলে হবে না, সে খোলা চুলটা হতে হবে কার না, ফিয়ার্স মিনার্স। মানে দ্য ক্লাউডস আর হিয়ার কম্পেয়ার্ড উইথ দ্য লকস অফ মিনার্স। মিনার্স কারা? মিনার্ড হচ্ছে অ্যাকর্ডিং টু, এখানে মিনার্ডের জিনিসটা একটু বুঝবে, ইটস ফ্রম রোমান মাইথোলজি। ঠিক আছে, মিনার্স আর দ্য ফিমেল ওয়ার্শিপার অফ বেকাস। ঠিক আছে, বেকাস হচ্ছে কে? বেকাস হচ্ছে কিন্তু রোমান গড অফ ওয়াইন, প্লেজার, রেভেলরি। গ্রিক গড অফ ওয়াইন, প্লেজার অ্যান্ড রেভেলরি কিন্তু ডায়নোসিউস। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব কনফিউশন হয়ে যায়। রোমান গড হচ্ছে বেকাস অফ ওয়াইন অ্যান্ড রেভেলরি, আর এই রোমের দেখবে রোমান গডদের একটা করে গ্রিক কাউন্টার পার্ট থাকে, যেমন ভিনাস রোমান, তার গ্রিক কাউন্টার পার্ট হচ্ছে অ্যাফ্রোদিতে। ঠিক সেরকমই মিনাড হচ্ছে রোমান, মিনাডেরই গ্রিক কাউন্টার পার্ট হচ্ছে ডায়নোসিউস। ওকে, তাহলে মিনাড কারা? দ্য ওয়ার্শিপার অফ বেকাস। ওকে, তো বেকাসের যে ফেস্টিভ্যাল সেটাকে বলা হয় বেকানালিয়া। তো বেকানালিয়া ফেস্টিভ্যালে কি করা হয়, যারা বেকাসের ভক্ত, ওয়ার্শিপার্স, ফিমেল ওয়ার্শিপার্স, তারা কি করে, দেখে ড্রাঙ্ক, এবং তারা মাথার চুলগুলো খুলে দিয়ে তারা সেই মাথাটাকে ঝাঁকাতে থাকে। ওকে, তাহলে এই যে চুলগুলো তখন দেখতে কিরকম লাগে, মিনার্সদের চুলগুলোকে ফিয়ার্স, ভায়োলেন্ট লাগে, কিওটিক লাগে। ওকে, তাহলে সে মিনার্সের এলো চুলের সাথে তুলনা করছে ওই আকাশের মেঘগুলোকে, যে মেঘগুলো কি এলোমেলো হয়ে গেছে কিসের মাধ্যমে, থ্রু দ্য ফ্লো অফ ওয়েস্ট উইন্ড। ওকে, তাহলে এখানে একটা অদ্ভুত দেখো কানেকশন রয়েছে, খুব ইমপ্লিসিট। তাহলে মিনার্সদের চুল এলোমেলো হয় কখন, when they get drunk। তাহলে ড্রাঙ্ক মানে কি? ড্রাঙ্ক মানে হচ্ছে মানে when they are intoxicated, তার মানে কি তাদের এই অ্যাপারেন্ট ফিজিক্যাল সেন্সটা যখন নাম হয়ে যায়, তাহলে ড্রাঙ্ক হলে কি হয়, মানুষের মানে কনসিয়াস মাইন্ডটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি দ্য শ্যাটারিং অফ রিজন অ্যান্ড লজিক্যালিটি। তাহলে মিনার্সরা রয়েছে কি পুরোপুরি প্যাশন, ইমাজিনেশন, ইমোশন, আবেগে থাকছে। তাহলে ওয়েস্ট উইন্ড কি সিম্বলাইজ করছে, আবার দেখো, নট দ্য কনসিয়াস ফ্লো, দ্য সাবকনসিয়াস ফ্লো, দ্য পাওয়ার হাউস, অনেকটা সেই কুবলা খানের মতো, তাই তো, দ্য ডিপ রোম্যান্টিক চাজম। তাহলে মিনার্সের এলো চুলের সাথে তুলনা হচ্ছে কার, ক্লাউডসের তুলনা হচ্ছে। এবং বলা হচ্ছে ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, তাহলে ক্লাউডসটা কোথা থেকে কোথা অব্দি ব্যাপ্ত, ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজন। হরাইজন মানে দিগন্ত, সমুদ্র আর আকাশ যেখানে পয়েন্টে মেশে, কেউ যদি মানে সমুদ্রের ধারে যাও তাহলে বুঝতে পারবে সেই দিগন্ত, দিগন্ত থেকে জেনিত, একদম আকাশের শেষ অবধি, মানে নিচ থেকে ওপর অবধি সেই মেঘের বিস্তৃতি। সেই মেঘের বিস্তৃতিটাকে আবার কি বলা হচ্ছে না, দ্য লকস অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম। তাহলে আগামী যে স্টর্ম আসতে চলেছে, তাহলে স্টর্মের অ্যাপ্রোচটাকে ইন্ডিকেট করছে ক্লাউড, ক্লাউড ইন্ডিকেট করছে। তাহলে অ্যাপ্রোচিং স্টর্ম উইচ ইন্ডিকেটস ক্লাউড। তাহলে বলছে এই মেঘের চুলটাকে তুলনা করা হচ্ছে মিনার্সের সাথে, যে মিনার্সের চুলের সাথে। মিনার্সের চুল যেরকম কি হয়, ফিয়ার্স হয়, বিস্তৃত হয়, এই মেঘগুলো সেরকম কি বিস্তৃত। কোথা থেকে কোথা অবধি বিস্তৃত না, হরাইজন, দিগন্ত থেকে সে চূড়া অবধি বিস্তৃত, জেনিত, আকাশের ঊর্ধ্বভাগ অবধি বিস্তৃত। ওকে, তাহলে বলছে এবার দেখো, দাও ডার্জ অফ দ্য ডাইং ইয়ার, এবং সেই যে বছর, যে বছরটা মৃতপ্রায়। আচ্ছা, ডাইং ইয়ারে এখানে একটা অ্যালিউশন রয়েছে, অ্যালিউশন হয়েছে
পিটারলু ম্যাসাকার, ঠিক আছে? ডাইং ইয়ার বলতে বোঝানো হচ্ছে প্রবাবলি দের ইজ অ্যান অ্যালিউশন অফ পিটারলু ম্যাসাকার। পিটারলু ম্যাসাকার 1819-এর অ্যাপ্রক্সিমেট অগস্ট মাসে হয়, যেখানে প্রচুর মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল সেন্ট পিটার্স ফিল্ডে, ঠিক আছে? তো সেই পিটারলু ম্যাসাকারের একটা হিন্ট এখানে রয়েছে অফ ডাইং ইয়ার। তাহলে বলা হচ্ছে সেই মৃত বছর, যে মৃত বছরটা, মানে এখানে দ্য ইয়ার ইজ কম্পেয়ার্ড উইথ এ ডেড বডি। ডাইং ইয়ার মানে মৃত প্রায়, যে বছরটা মারা যাচ্ছে, ওকে? তাহলে ডাইং ইয়ার অলসো সিম্বলাইজেস দ্য ডেথ অফ অল দ্য ওল্ড কাস্টমস অ্যান্ড কনভেনশনস। সেই মৃত বছর, কোনো মানুষ মারা গেলে যে খ্রিশ্চান কালচার অনুযায়ী কি হয়, ডার্জ গাওয়া হয়, ওকে? ডার্জ হচ্ছে ইজ a mournful song which is sung at the funeral to appease the soul of the dead. তাহলে ডার্জটাকে ওয়েস্টউইন্ড ডার্জ গাইছে over the dying year. Therefore, the sound of the west wind is compared with the dirge, and the year is compared with the dead body. তাহলে ডেড বডিকে কোথায় রাখা হয়? একটা ডুমে রাখা হয়, একটা গম্বুজে রাখা হয়। তাহলে গম্বুজটাকে বলা হচ্ছে কি, টু উইচ দিস ক্লোজিং নাইট, টু উইচ বলতে ডাইং ইয়ারকে বোঝানো হচ্ছে। দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডুম অফ এ ভাস শেপালকার। এই ছবিটা দেখছো, মাথায় যে গম্বুজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গম্বুজটা। তাহলে এই গম্বুজটা কোনটা? ভাস শেপালকার হচ্ছে কি না, ক্লোজিং নাইট। তাহলে রাত্রিটাকে তুলনা করা হচ্ছে ডেড বডি যেখানে রাখা হয় সেই সমাধির গম্বুজের সাথে, এবং ভল্টেড, ভল্টেড মানে কি, সেই গম্বুজের যে রুফটা কোনটা, ভল্টেড কোনটা, উইথ অল দাই কংগ্রিগেটেড মাইট অফ ভেপার্স। এই ওয়েস্টউইন্ড প্রবাহিত হওয়ার ফলে যে বাষ্পটাকে জমিয়ে দিয়েছে, কংগ্রিগেট করেছে মানে জমিয়ে রেখেছে, সেই জমীভূত বাষ্পটা হচ্ছে সেই ভল্ট, মানে ওই ভাস শেপালকারের যে রুফ। তাহলে শেপালকারটা হচ্ছে কি ক্লোজিং নাইট, গম্বুজটা হচ্ছে ক্লোজিং নাইট, আর সেই গম্বুজের যে রুফটা, সিলিংটা হচ্ছে কি, ভল্টটা হচ্ছে ভেপার, মানে সেই বাষ্পগুলো, যে বাষ্পগুলোকে ওয়েস্টউইন্ড একসাথে জমিয়ে রেখে দিয়েছে। এবং সেই বাষ্পগুলোর থেকে এবার ঘনীভূত হচ্ছে কি, ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার। তাহলে হুজ বলতে কাকে বোঝানো হচ্ছে? ভেপার্সকে। সেই ভেপার্স থেকে এবার নিঃসরণ হচ্ছে কার? ব্ল্যাক রেন। যেহেতু ক্লাউডগুলো কি ডার্ক ক্লাউড, কাজে যে বৃষ্টিটা ব্ল্যাক রেন। আবার দ্য ব্ল্যাক সিম্বলাইজ অ্যাগেন ডেথ, ডেজোলেশন, worn out customs, the darkness, the evil of the society, সেগুলো বৃষ্টির মতো ঝরে পড়ে যাচ্ছে। এবং তার সাথে কি ফায়ার, আগেন অ্যান ইমেজ অফ ডিস্ট্রাকশন, বজ্রবিদ্যুৎ এবং হেল, শিলাবৃষ্টি, উইল বার্স্ট ও হিয়ার। আবার দেখো শেষে ওয়েস্টউইন্ডকে বলছে ও হিয়ার। তার মানে যে ওয়েস্টউইন্ড তুমি ফার্স্ট পার্টে ল্যান্ডের ওপরে ঝরা পাতা সরিয়ে দিয়ে স্প্রে, মানে সিডসগুলোকে জার্মিনেট করছো, যেই ওয়েস্টউইন্ড তুমি মানে পার্ট টুতে আকাশের মেঘগুলোকে তুমি ঘনীভূত করে সেখান থেকে স্টর্ম নিয়ে আসছো, ঠিক আছে? যে স্টর্মের মাধ্যমে যা কিছু ইভিলস, ওয়ার্ন আউট কাস্টমস, সেগুলো ঝরে যাচ্ছে, সেই ওয়েস্টউইন্ড তুমি এবার আমার কথা শোনো, হিয়ার ও হিয়ার, আবার সে স্তুতি। তাহলে দেখো ডার্জ, শেপালক্রা, এগুলোর মধ্যে আমরা ক্রিশ্চিয়ানিটি দেখতে পাচ্ছি, আবার স্তুতির মধ্যে পেগানিজম। সো হিয়ার অগেন দ্য পোয়েট ব্লেন্ডস বোথ পেগানিজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। তাহলে ল্যান্ড হলো, স্কাই হলো। তাহলে বুঝতে পারছো শেলির কাছে রেভলিউশনের আইডিয়াটা কতটা ব্রড। ইটস নট অ্যাবাউট আ রেভলিউশন অফ আ পার্টিকুলার প্লেস। Shelley actually talks about the social revolution, ঠিক আছে, the moral and mental revolution, the spiritual revolution, ওকে? আচ্ছা, এইবার চলে আসি দেখো থার্ড পার্টে। তাহলে আকাশ হলো, জমি হলো, ল্যান্ড হলো, এবার হচ্ছে কি সমুদ্র, ওকে? দ্য ব্লু মেডিটেরিয়ান, দেখো বলা হচ্ছে কি, thou who didst waken his summer dreams, the blue Mediterranean, যে ওয়েস্টউইন্ড তুমি ব্লু মেডিটেরেনিয়ান, মেডিটেরেনিয়ান মানে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর তিনটে কন্টিনেন্টকে এনকম্পাস করে, ঠিক আছে, ইউরোপ, এশিয়া এবং পশ্চিম আফ্রিকা। তাহলে ভূমধ্য সাগর, যে ভূমধ্য সাগর কি করছে? ঘুমোচ্ছে। কেন ব্লু বলা হচ্ছে? কেননা ভূমধ্য সাগরে জল কি হয়? স্বচ্ছ হয়,
ওকে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে জলের সারফেসটা রয়েছে সেটা কি পিওর ব্লু, মানে লাইট ব্লুইশ গ্রিন। তাহলে এই ব্লু মেডিটেরেনিয়ান সে কি করছে না, সে গ্রীষ্মের ঘুম দিচ্ছে, সামার ড্রিমস, তার মানে ইট এনজয়স। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু কি বলা হয়? দ্যাট ইজ নাতিশীতোষ্ণ, তাই তো, মানে একটা ওয়ার্ম থাকে সেখানে, খুব বেশি ঠান্ডাও নয় খুব বেশি গরমও নয়। তাহলে সেই ভূমধ্যসাগরীয় জলবায়ু একদম পুরো প্লেজেন্ট একটা ওয়েদার, সেখানে সেই ভূমধ্যসাগর যেন ঘুমিয়ে পড়েছে। Where he lay lulled by the coil of his crystalline streams. তাহলে ভূমধ্যসাগরকে ঘুম পাড়িয়েছে কে? তারই যে ক্রিস্টালের মতো স্বচ্ছ ঢেউ, সেই ঢেউয়ের যে কয়েল মানে কুণ্ডলীগুলো, সেগুলো লাল, লাল থেকে এসছে তার কথা লুলাবাই, বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হচ্ছে, গান গাওয়া হয়। তাহলে সেই ক্রিস্টালিন স্ট্রিম মানে ভূমধ্যসাগরে স্বচ্ছ যে ঢেউয়ের কুণ্ডলীগুলো, সেগুলোই কি এতটাই ওয়ার্ম যে সাগরটা যেন ঘুমিয়ে পড়েছে সামারে, ঠিক আছে, এবং স্বপ্ন দেখছে, লাক্সারি। ওকে, beside a pumice, আচ্ছা লাক্সারি বলতে বোঝাতে চাইছে দ্যাট ইজ দ্য লাক্সারি অফ ড্রিম। beside the pumice isle in Bays Bay, pumice isle মানে an isle made with igneous rock, ঠিক আছে, আগ্নেয়গিরির যে পাথর, ইগনিয়াস রক দিয়ে যে আইল্যান্ডটা তৈরি, বেইজ বে, এই রেফারেন্সটা তোমরা হালকা একটা জায়গাতে একটা শর্ট স্টোরিতে পেয়েছো, সেটা হচ্ছে দ্য লোটাস ইটার্স, ঠিক আছে, এটা নেপালসের কাছাকাছি অবস্থিত। সেখানে দেখবে আমি লোটাস ইটার্স পড়ানোর সময় আলোচনা করেছিলাম, পম্পেই বলে যে জায়গাটা, সেখানে কি হয়েছিল, মানে একদম তুমি দেখবে ওই 1084-এর কাছাকাছি সেখানে কি হয়, একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ঠিক আছে, যার ফলে যে টাওয়ার্স প্যালেসেস সেগুলো ধ্বংস হয়েছে এবং সমুদ্রের তলায় চলে যায়। তাহলে বেইজ বে ওই জায়গাটাকেই লোকেট করে, হলো। তাহলে ওই বেইজ বে মানে তুমি ভূমধ্যসাগর কার পাশে দাঁড়িয়ে থেকে, না এই আগ্নেয়গিরির পাশে দাঁড়িয়ে থেকে তুমি গ্রীষ্মের ঘুম ঘুমোচ্ছ, তুমি শান্তির ঘুম ঘুমোচ্ছ। তাহলে এই ঘুমটা কি ইন্ডিকেট করছে? দ্যাট ইজ ইগনোরেন্স। অথচ অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, কিন্তু ঘুমের মধ্যে তুমি দেখতে পাচ্ছ কাদেরকে? সেই পুরনো প্রাসাদ এবং মিনারগুলোকে, কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন টেন্সার ডে, যেগুলো কি তোমার জলের তলায় কাঁপছে। মানে কাঁপছে কেন? জলের স্রোত প্রবাহিত হচ্ছে এবং জলের তলায় যে টাওয়ার বা প্যালেসগুলো চলে গেছে সে অগ্নুৎপাতের ফলে সেগুলো কেঁপে উঠছে। তার মানে এই ভূমধ্যসাগরের মধ্যে দেখো পোটেনশিয়াল রয়েছে। কি পোটেনশিয়াল? তার পাশে আগ্নেয়গিরি, যে এককালে একটা এস্টাবলিশমেন্টকে ধ্বংস করিয়ে দিয়েছিল। তাহলে প্যালেস অ্যান্ড টাওয়ার সিম্বলাইজেস এস্টাবলিশমেন্ট, ইনস্টিটিউশনালিজম, দ্য করাপ্ট অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে, সেইগুলো ধ্বংস হয়ে গেছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। এবং সেইটা কোথায় প্রবেশ করেছিল? এই সমুদ্রের জলে। তার মানে ধ্বংসকে তোমার বুকের ভেতরে চেপে রেখে ভূমধ্যসাগর তুমি ঘুমোচ্ছ। সেই ভূমধ্যসাগরকে এবার জাগিয়ে তুলছে কে? ওয়েস্ট উইন্ড। যে এককালে তুমি জেগেছিলে, ওদেরকে তুমি কি করেছিলে? সেই প্যালেস টাওয়ার্সগুলোকে তোমার জলের তলায় নিয়ে ঠেলে দিয়েছিলে। এখন তুমি ঘুমোচ্ছ, এখন তোমার ঘুম থেকে ওঠার সময় হয়েছে, জেগে ওঠো। মানে আবার সময় এসেছে এই ওল্ড প্যালেস টাওয়ার্স, মানে এই এস্টাবলিশমেন্ট, এই ইনস্টিটিউশন, এই অ্যারিস্টোক্রেসিকে আবার ধ্বংস করার সময় এসছে। চলো এবার তুমি জেগে ওঠো। ওকে, দেখো, all overgrown with azure moss and flowers। তাহলে অল বলতে কি বোঝানো হচ্ছে? এই যে জলের তলে যে প্যালেস আর টাওয়ারগুলো জমে আছে, সেগুলোর গায়ে তৈরি হয়েছে কি? অ্যাজিওর মানে ব্লু, মস অ্যান্ড ফ্লাওয়ার্স মানে কি? আন্ডার ওয়াটার যে ফোলিয়েজ সেগুলো তৈরি হচ্ছে, যেরকম এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ছোটো ছোটো মস অ্যান্ড ফ্লাওয়ার্স তৈরি হচ্ছে। সো সুইট দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম, এতটা মিষ্টি তার সুগন্ধগুলো যে নার্ভ অসাড় হয়েছে। দেখো এখানে একটা হালকা সেন্সুয়াসনেস পাচ্ছ, উইচ ইজ নট ভেরি মাচ কমন ইন শেলি। সেন্সুয়াসনেস ইজ কমন ইন কিডস, কিন্তু এখানেও আমরা একটা সেন্সুয়াসনেস দেখতে পাচ্ছি। বলছে দাও ফর হুজ পাথ, মানে
একদিকে বলছে ওয়েস্ট উইন্ড কি করছে, ভূমধ্য সাগরকে যে ঘুমোচ্ছে উইথ দ্য সুইট ফ্র্যাগ্রেন্স অফ দ্য মসেস, মানে ধ্বংসের মধ্যে দিয়ে যে সৃষ্টির আনন্দ, সে আনন্দ উপভোগ করে ভূমধ্য সাগর ঘুমোচ্ছে, তাকে ওয়েস্ট উইন্ড জাগিয়ে তুলছে, জাগো, আবার নতুন কিছু ধ্বংস করে আবার নতুন সৃষ্টির সময় এসেছে। মানে ভূমধ্য সাগরকে জাগিয়ে এবার ওয়েস্ট উইন্ড কোথায় যাচ্ছে, দাও ফ্রম হুজ পাথ দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স, এবার যাচ্ছে আটলান্টিকে। তাহলে ওয়েস্ট উইন্ডকে আসতে দেখে আটলান্টিক কি করছে, আটলান্টিকের সমুদ্র ক্লিভ দেমসেলস ইনটু চাজমস, ক্লিভ মানে নিজেকে ভাগ করে দিচ্ছে, ডিভাইড করে দিচ্ছে ইনটু চাজমস, চাজমস মানে কি, গহ্বরে, ঠিক আছে। তার মানে ওয়েস্ট উইন্ডের আগমনে সমুদ্রে গহ্বর তৈরি হচ্ছে, পুরো যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়টাকে এখানে পোয়েটিক ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করা হচ্ছে। দেখবে ঘূর্ণিঝড় যখন নিম্নচাপ তৈরি হয় কি হয়, সমুদ্রে ঝঞ্ঝা তৈরি হয়, তাই তো, ওই যে চাজম যেটা ইন্ডিকেট করছে ঘূর্ণিঝড়। ওয়াইল ফার বিলো, এবং সেই দূরে, তাহলে আটলান্টিকে ঘূর্ণিঝড় হচ্ছে, এই আটলান্টিকের ঘূর্ণিঝড়টা ইন্ডিকেট করা হচ্ছে দ্যাট ইজ আমেরিকান রেভলিউশন। ওকে, সেই যে আটলান্টিকের ঘূর্ণিঝড়ের ফলে কি হচ্ছে, দূরে, অনেক দূরে, দ্য সি ব্লুমস অ্যান্ড দ্য বুজি উডস হুইচ ওয়্যার দ্য স্যাপলেস ফোলিয়েজ অফ দ্য ওশান। সি ব্লুমস, বুজি উডস, এই যে ছবিগুলো দেখছো সমুদ্রের তলায় যে ভেজিটেশন, সেগুলোকে বলা হচ্ছে সি ব্লুমস আর বুজি উডস, যেগুলো পরিধান করেছে, কি পরিধান করেছে না, স্যাপলেস মানে বিবর্ণ, ফোলিয়েজ মানে পাতা, অফ দ্য ওশান। তাহলে সি ব্লুমস আর বুজি উডস যেগুলো সমুদ্রের তলায় এতদিন ধরে রয়েছে, নো দাই ভয়েস, তারা তোমার গলার স্বর চেনে, তারা জানে এটা হচ্ছে তুমি এসেছো। Okay, that means the sea blooms and the woozy woods, they know the voice of the west wind. যে west wind আসা মানে কি, এইবার জেগে ওঠার সময় হয়েছে, ঠিক আছে। তাহলে কি করছে, ওয়েস্ট উইন্ড আসার সাথে সাথে সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, তারা ভয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গ্রে হয়ে যাচ্ছে, অ্যান্ড ট্রিম্বল, ভয়ে কাঁপছে, অ্যান্ড ডিসপয়েল দেমসেলস, এবং নিজেদের ধ্বংস করে ফেলছে, ঠিক আছে। তার মানে কি, ইন দ্য থার্ড স্ট্যান্জা, মানে থার্ড যে পার্টটা, দ্যাট ইজ ইভেন মোর সিম্বলিক। তাহলে থার্ড পার্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি, থার্ড পার্টটাতে উই ক্যান সি দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ওয়েস্ট উইন্ড আপন দ্য ওশান। তাহলে ফার্স্ট পার্ট ডিলস উইথ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ওয়েস্ট উইন্ড আপন দ্য ল্যান্ড, দ্য সেকেন্ড পার্ট আপন দ্য স্কাই, দ্য থার্ড পার্ট আপন দ্য ওশান। তাহলে পুরো যেন মনে হচ্ছে একটা স্বর্গ মর্ত পাতাল জুড়ে। কিরকম বলা হয়, কিভাবে ডিসক্রাইব করা হয়, দ্যাট ইজ ল্যান্ড মানে বলতে বোঝায় আর্থ, আকাশ বলতে বোঝাচ্ছে হেভেন, আবার দেখো এই ওশেন কিন্তু ইন্ডিকেট করে দ্যাট ইজ দ্য আন্ডারওয়ার্ল্ড। তার মানে শেলি হিয়ার টক্স অ্যাবাউট আ কসমিক রেভলিউশন। ওকে, তাহলে পার্ট 1 থেকে পার্ট 3 অবধি we can see that west wind is a symbolic of the supernatural force of revolution, of change, okay, of a flow that leads to anti-establishment. ঠিক আছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানে সমাজে যে প্রথা, এস্টাবলিশমেন্ট, সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে কে না, ওয়েস্ট উইন্ড। ওকে, এবার সেই ওয়েস্ট উইন্ডকে কেন ইনভোক করছেন শেলি এতক্ষণ ধরে, সেইটা এবার আমরা পাবো পার্ট 4 এবং পার্ট 5-এ। চলো দেখে নেওয়া যাক। রেসপন্ডিং উইথ আস। আচ্ছা, তাহলে দেখো পার্ট 1 থেকে 3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে ওয়েস্ট উইন্ডের অ্যাক্টিভিটি আপন দ্য ল্যান্ড, দ্য স্কাই অ্যান্ড দ্য ওশান, ইট টক্স অ্যাবাউট আ কসমিক রেভলিউশন। তাহলে এই ওয়েস্ট উইন্ডকে কেন, মানে ওয়েস্ট উইন্ডের মধ্যে তাহলে ক্ষমতা রয়েছে স্বর্গমর্ত পাতালে যে অর্ডার, সেইটাকে অল্টার করে দেওয়া। ওকে, তাকে ইনভোক করছেন শেলি। কি জন্য ইনভোক করছেন, বলছেন ইফ আই ওয়্যার এ ডেড লিভ দাও মাইট ইজ বেয়ার, আমি যদি আজকে একটা মৃত পাতা হতাম, তুমি আমাকে সেই যেভাবে তুমি ঝোড়ো পাতাগুলোকে বয়ে নিয়ে বেরিয়েছো, আমাকে বয়ে নিয়ে যেতে পারতে। ইফ আই ওয়্যার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, আমি যদি সে ক্ষিপ্র মেঘ হতাম, তোমার সাথে উড়ে যেতে পারতাম। A wave to pant beneath thy power, যদি আমি একটা ঢেউ হতাম, তাহলে তোমার ক্ষমতা দেখে ভয়ে দীর্ঘশ্বাস ফেলতে পারতাম।
and share the impulse of thy strength, only less free than thou, O uncontrollable. বলছেন, তার মানে পোয়েট বলছেন, দেখো প্রত্যেকটা কিন্তু সাবজাংটিভ মোডে রয়েছে, দেখতে পাচ্ছ সাবজাংটিভ মোডে, হ্যাঁ, যে আমি যদি মৃত পাতা হতাম, আমি যদি ক্ষিপ্র মেঘ হতাম, বা আমি যদি ঢেউ হতাম, তোমার মানে ওয়েস্টউইন্ড তাহলে বলছে যে ওয়েস্টউইন্ড তাহলে আমার একটা কোনো সদ্গতি করে দিতে পারতো, তাহলে আমি কি করতাম, তোমার যে স্ট্রেংথ, তোমার যে শক্তি, সেই শক্তির ইম্পালসগুলোকে আমি নিজের মধ্যে শেয়ার করে নিতে পারতাম। অনলি লেস ফ্রি দ্যান দাও, তাহলে তোমার চাইতে মানে তোমার মতো সেই শক্তি আমি ভাগ করে নিতে পারতাম ঠিকই, তবে তোমার মতো এতটাকে স্বাধীন হতাম না। কেন স্বাধীন হতাম না? এখানে পোয়েট বলছেন একটা ডিফারেন্স টেনে দিয়ে বলছেন, ও আনকন্ট্রোলেবল। কেন তুমি হচ্ছে আনকন্ট্রোলেবল, তোমাকে কেউ বাঁটতে পারে না। তাহলে when the poet invokes the west wind as uncontrollable, which means ki the poet is controlled by the different social aspects, সমাজের এই ইনস্টিটিউশন, প্রথা, ক্রিটিসিজম, সিস্টেম that controls the poet. Therefore, যদিও পোয়েট ওয়েস্ট উইন্ডের স্ট্রেংথটা শেয়ার করে নিতেন, কিন্তু ওয়েস্ট উইন্ডের মতো তিনি এতটা স্বাধীন হতে পারতেন না, কেন ওয়েস্ট উইন্ড ইজ আনকন্ট্রোলেবল। তাহলে ফার্স্ট পার্টে দেখতে পাচ্ছি দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ফোর্থ পার্টে হি অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ আনকন্ট্রোলেবল। বলছি, ইফ ইভেন আই ওয়্যার অ্যাজ ইন মাই বয়হুড and could be the comrade of thy wanderings over heaven. তার মানে দেখো ওয়েস্টউইন্ডকে দেখে পোয়েট কি করছে, রিকালেকশন অফ দ্য চাইল্ডহুড, আগেন অ্যানাদার রোম্যান্টিক আসপেক্ট। তিনি তার বয়হুডে ফিরে যাচ্ছেন, তার ছেলেবেলায় ফিরে যাচ্ছেন এবং বলছেন যে আমি যদি এই সময় আমার ছেলেবেলায় থাকতাম, তাহলে আমি তোমার কমরেড মানে তোমার সঙ্গী হতে পারতাম। তোমার কোন কাজে সঙ্গী হতাম? of thy wanderings over heaven, এই যে আকাশ জুড়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার এই ভ্রমণের আমি সঙ্গী হতে পারতাম। as then when to outstrip thy sky speed scarce some vision, তখন তোমার এই স্কাই স্পিড মানে হচ্ছে তোমার এই যে এরই যে স্পিড, ঠিক আছে, স্কাই হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, তাহলে তোমার এই যে স্কাই স্পিড, সেইটা আর আমার কাছে ভিশন হতো না। এখন যেভাবে তোমার এই শক্তিটাকে আমি ভিজুয়ালাইজ করি, তার মানে কি আমি এখন অক্ষম হয়ে গেছি, আমার মধ্যে সেই স্পিরিটটা হারিয়ে গেছে, নেই তা নয়, লেটেন্ট হয়ে আছে, যার জন্য তোমাকে ইনভোক করছে। কিন্তু আমি যদি আমার বয়হুডে থাকতাম, তোমাকে আমি এভাবে ভিজুয়ালাইজ করতাম না, ইনভোক করতাম না, তাহলে আমি কি করতাম, তোমাকে সঙ্গ দিতাম, তোমার সাথে সাথে যেতাম। I would never have striven as thus with thee in prayer in my sore need. তাহলে আমি আমার এই একান্ত প্রয়োজনে, আমার এই বিপদের মুহূর্তে তোমাকে এইভাবে ডাকতাম না যে হে ওয়েস্টউইন্ড এসো আমাকে সাহায্য করো। কাকে প্রে করি আমরা? গডকে, তাই তো? বিপদে মোরে রক্ষা করো প্রভু, এই নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। ঠিক আছে, তাহলে একদম ঠিক এইভাবেই যেন ওয়েস্টউইন্ড শেলি যেন ওয়েস্টউইন্ডকে ইনভোক করছে যে আমার বিপদেও তাহলে যদি আমার ওই বয়হুডের এনার্জি থাকতো, তোমাকে ইনভোক করতাম না, আমিও তোমার মতোই ছিলাম। ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, মানে যেভাবে তুমি ওই ঝরা পাতাগুলোকে, ওই মেঘ এবং ওই ঢেউগুলোকে তুমি লিফট করেছো, তার মানে কি ওই মানে লিভসগুলো কি হচ্ছে, লিভের মতো পোটেনশিয়াল আছে, লিভগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে বলে ওরা মাটিটা ফার্টাইল করে দিচ্ছে। তার মানে দেখো ওই ডেড লিভ, বাট দ্য ডেড লিভ কি করছে, ওই বীজগুলোকে অ্যাওয়েকেন করে দিতে পারছে। ওই মেঘগুলো কি ঝড় এনে প্রকৃতির যে ব্যালেন্স সেটাকে রিস্টোর করতে পারছে। ওই ওয়েভগুলো কি করছে, ঝঞ্ঝা এনে প্রকৃতির মধ্যে আবার ব্যালেন্স রিস্টোর করছে। তার মানে আমার মধ্যেও জমে থাকা ওই মৃত পাতা, ওই মেঘ এবং ওই যে ঢেউ, সেইটাকে তুমি আবার জাগিয়ে তোলো। ঠিক আছে, মানে আমার ভেতরেও যে লেটেন্ট এনার্জিটা রয়েছে সেইটাকে তুমি জাগিয়ে তোলো, awaken it. I fall upon the thorns of life, I bleed. ঠিক আছে, তাহলে বলছে যে
আমাকেও তুমি জাগিয়ে তোলো, যে আমিও জীবনের কাঁটায় আজকে পড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছি। আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড। এই লাইনটার সাথে একটা অ্যাসোসিয়েশন রয়েছে, ইনডাইরেক্ট কানেকশন রয়েছে, দ্যাট অফ দান্তেস ডিভাইন কমেডি। ঠিক আছে, দান্তে ডিভাইন কমেডিতে যেভাবে বিট্রেস দান্তের যে স্পিরিট সেটাকে রেজুভিনেট করেছিলেন, ঠিক সেরকমভাবেই শেলি ইনভোকস দ্য ওয়েস্ট উইন্ড টু রেজুভিনেট হোয়াট ইজ লেটেন্ট ইন হিম। মানে আমার মধ্যেকার যে সম্ভাবনা সেইগুলোকে তুমি জাগিয়ে তোলো। তার মানে দ্য পোয়েট ইজ অ্যাওয়্যার অফ হিজ পোটেনশিয়ালিটি and he knows that he cannot invoke himself, so he needs that external power to invoke that potentiality within him. তাহলে এবার বোঝা যাচ্ছে ওয়েস্ট উইন্ড কি। তাহলে ওয়েস্ট উইন্ডকে আমরা বলতে পারি সেই কুবলা খানের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য সাবকনশিয়াস মাইন্ড। ওকে, ওয়েস্ট উইন্ড হচ্ছে টিনটেন অ্যাবেতে পোয়েটের সেই সাবলাইম হিউম্যানিটি। ওকে, আবার এই ওয়েস্ট উইন্ডই হচ্ছে কি দ্য পাওয়ার হাউস, দ্য সোর্স, দ্য ক্রিয়েশন, দ্য ভিভাসিটি which through destruction restores creation. তাহলে a heavy weight of ours has chained and bowed one too like the tamely swift and proud. বলছে সময়ের এই যে শৃঙ্খল, সেই সময় আজকে আমাকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছে। দেখো রুসোর কথা মনে পড়ছে তো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। তার মানে শুধু সোশ্যাল চেইন নয়, ইটস দ্য চেইন অফ ইমোশন, compulsion, social order, okay, ideological coercions. তাহলে এগুলো যেগুলো আমাকে আজকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিয়েছে, যে আমি এককালে তোমার মতো ছিলাম, ওয়ান টু লাইক দি, তোমার মতো আমিও ছিলাম। কিরকম ছিলাম? টেমলেস, সুইফট অ্যান্ড প্রাউড। টেমলেস মানে অদম্য, সুইফট ক্ষিপ্র এবং প্রাউড গর্বিত, মানে কারোর পরোয়া করতাম না, আমিও ছিলাম এককালে। কিন্তু সময় আজকে আমাকে বশ্যতা স্বীকার করিয়ে দিয়েছে। কাজে এই যে আমার মধ্যেকার হিডেন পোটেনশিয়ালিটি, সেইটাকে তুমি জাগিয়ে তোলো। ঠিক আছে, আমাকে জাগাও, আমাকে অ্যাওয়েকেন করো। তার মানে দ্য পোয়েট ওয়ান্স ইজ পোয়েটিক সেলফ। দেখো প্রত্যেকটা পোয়েটেরই দেখবে এক একটা সময়ে এক এক মুহূর্তে পোয়েটিক ইনার্শিয়া হয়, যে পোয়েটিক ইনার্শিয়ার সময় কুবলা খান লিখছেন আমাদের কোলরিজ, ঠিক সেরকমই উই ক্যান গেস দ্যাট শেলি অলসো ইনভোকস দ্যাট, মানে টু ওভারকাম দ্য পোয়েটিক ইনার্শিয়া। যাতে না স্কাইলারকেও একই কথা বলবেন, টিচ মি হাফ দাই মানে লেসন, যাতে কি হচ্ছে তোমার ওই হারমোনিয়াস ম্যাডনেস আমিও শিখে নিতে পারি, যাতে যেমনভাবে আমি তোমাকে শুনছি সেইভাবে একদিন সবাই আমাকে শুনবে। ঠিক একই রকমভাবে ওয়েস্ট উইন্ডেও তিনি ইনভোক করছেন ওয়েস্ট উইন্ডকে। ফিফথ পার্ট, মেক মি দাই লায়ার, আমাকে তুমি তোমার বীণা করে নাও। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেভাবে এই ফরেস্টটাকে তুমি এতক্ষণ তোমার লায়ার করেছিলে, তার মানে কি ফরেস্টের ওপর দিয়ে ওয়েস্ট উইন্ড যে প্রবাহিত হচ্ছিল, সেই প্রবাহিত হওয়াটাকে তিনি বলছেন কি ফরেস্টটা হচ্ছে লায়ার। দেখবে বাদ্যযন্ত্র কি বাজাতে হয় তবে সেখান থেকে মিউজিক বেরিয়ে আসে, তাহলে তিনি নিজেকে আর ফরেস্টকে অ্যাসোসিয়েট করে বলছেন কি, আবার দেখো অ্যাসোসিয়েট করছে নিজেকে কার সাথে? ফরেস্ট। ফরেস্ট মানে কি আবার ওয়াইল্ড, মিস্টিরিয়াস, হারমোনি, রাইট? তাহলে বলছে সেই ফরেস্টের মতো আমাকেও তুমি তোমার বীণা বানিয়ে নাও। অ্যান্ড উইথ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, আমার জীবনের পাতাগুলো সময়ের সাথে সাথে ঝরে পড়ছে। ঠিক আছে, মাই লিভস মানে দ্য পোয়েট টকস অ্যাবাউট হিজ ইউথফুল ভিভাসিটি, হিজ এনার্জি, হিজ স্পিরিট, যেগুলো ঝরে পড়ছে। মানে যেভাবে তুমি গাছের ঝরা পাতাগুলোকে সরিয়ে দিয়েছিল, আমার জীবনের পাতাও তো ঝরে পড়ছে। তাহলে আমার জীবনের পাতাগুলোকে, মানে আমার জীবনটাকে তুমি তোমার বীণা বানিয়ে নাও। দ্য টিমিউল, তাহলে বীণা যদি পোয়েট হয়, ফরেস্ট যদি বীণা হয়, তার মানে ভাবতে পারছো তাহলে সেই স্পিরিটটা কে? দ্যাট ইজ দ্য মিউজ। তাহলে এইবার এতক্ষণ ওয়েস্ট উইন্ডকে স্পিরিচুয়াল ডিস্ট্রাকটিভ ফোর্স বলে, এখন দেখো একটা মিউজের সাথে যেন তুলনা করছেন। ঠিক আছে, এবং বলছেন কি দ্য টিমিউল্ট অফ দ্য মাইটি হারমোনিস, তোমার যে মাইটি হারমোনি যে ঝঞ্ঝা। আবার দেখো টিমিউল্ট অফ মাইটি হারমোনি, টিমিউল্ট মানে কি? ঝঞ্ঝা। ঠিক আছে, আবার হারমোনি মানে কি? একটা সিনক্রোনাইজেশন, সুরের ঝঞ্ঝা। সুরের ঝঞ্ঝা হয় কখনো? সুরের কি হয়? সুরের স্তুতি হয়, সুরের মধ্যে একটা অর্ডার থাকে। টিমিউল থাকে কি না?
তাহলে বলছে তার মানে সেই অনেকটা সেই কুবলা খানের মতো, সে টিমিউল্ট, ওকে, দ্য ডিসঅর্ডার, না দ্য অর্ডার উইচ মানে ডিসঅর্ডার থেকেই অর্ডার আসে। তাহলে তিনি বলছেন তোমার হারমোনি দিয়ে, তোমার টিমিউল্ট হারমোনিটা আমার মধ্যে থেকে সেই মিউজিকটাকে বের করে নাও। will take from both a deep autumnal tone, sweet though in sadness. আমাকে যদি তুমি তোমার বিনা বাজিয়ে নাও, বিনা বানিয়ে নাও, আমার মধ্যে থেকে দেখবে তুমি আরেকটা হেমন্তের গান পাবে। মানে অটম হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ বোথ শরৎ অ্যান্ড হেমন্ত, ঠিক আছে? তাহলে আমার মধ্যে থেকেও তুমি একটা অটমের মিউজিক পাবে। আবার অটম হচ্ছে কি সেই বেলা শেষের গান, ঠিক আছে? জীবনের শেষ লগ্নে উপস্থিত হয়ে মানুষের যে গান, সেই বেলা শেষের গান হচ্ছে অটম। সুইট দো ইন স্যাডনেস, যদিও সেই গানটা হচ্ছে করুণ গান, কিন্তু তাও মিষ্টি। তাহলে টিমিউট অফ মাইটি হারমোনি, সুইট দো ইন স্যাডনেস, দিস লাইনস আর অল কি প্যারাডক্সিক্যাল, আমাদেরকে ভাবাচ্ছে এই জিনিসগুলো। বি দাও স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট, তোমার ওই যে স্পিরিটটাকে, তোমার আত্মাটাকে আমার আত্মার সাথে যুক্ত করে দাও। তার মানে দেখো সেই ওয়ার্ডসওয়ার্থ যেরকম ওয়াননেসের কথা বলেছিলেন, শেলিও কিন্তু তাই বলছেন, বি ওয়ান উইথ মি, বি দাও মি, তুমি আমি হয়ে যায়, মানে তোমার আমার ব্যবধানটা আর না থাকুক, তুমি আর আমি মিলে এক হয়ে যায়। তার মানে ওয়েস্টউইন্ডটা কি সেটা বলতে পারি, সে আমার মধ্যেকার যে আমি সত্তা সেটাও ওয়েস্টউইন্ড, প্রকৃতির মধ্যে যে বৃহৎ সত্তা সেটাও ওয়েস্টউইন্ড, ঈশ্বর সেটাও ওয়েস্টউইন্ড। মানে চলো আমি তুমি প্রকৃতি ঈশ্বর সব এক হয়ে যায়। ইমপেচুয়াস ওয়ান, যাকে কোনো মতেই কন্ট্রোল করা যায় না। Drive my dead thoughts over the universe like withered leaves to quicken a new birth. তার মানে দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ডেড থটস। ডেড থটস মানে কি থটগুলো মরে গেছে না, যে থটগুলো কি হয়েছে, লেটেন্ট হয়ে গেছে, চাপা পড়ে গেছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে। আমাদেরও দেখবি ইচ্ছে আকাঙ্ক্ষা কামনা বাসনা সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়, তাই তো? তাহলে বলছে আমারও মনে যে ভাবনাগুলো চাপা পড়ে গেছে, সেই ভাবনাগুলোকে তিনি তুলনা করছেন কিসের সাথে? উইদার্ড লিভ, সেই ঝরা পাতার সাথে। তার মানে ঝরা পাতার যেভাবে তুমি সদ্গতি করেছিলে, আমার এই ভাবনাগুলোরও তুমি সদ্গতি করো। কিভাবে? কুইকেন আ নিউ বার্থ। তার মানে এই পাতাগুলোকে যেভাবে তুমি ছড়িয়ে মাটিতে ফেলে মাটিটাকে ফার্টিলাইজ করেছিলে, আমার এই থটসগুলোকে তুমি এই ইউনিভার্সে ছড়িয়ে দাও, যাতে মানুষের ভাবনাগুলো ফার্টিলাইজ হয়। বুঝতে পারছো? অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন, আচ্ছা, কুইকেন আ নিউ বার্থ, তার মানে নিউ বার্থটা আবার ইন্ডিকেট করছে দ্য শুটিং অফ দিস মানে সিডস। তাহলে যেভাবে ওই পাতাগুলো মাটিতে মিশে মাটিটা ফার্টাইল করে বীজগুলোর থেকে চারা উৎপাদন করতে সহযোগিতা করেছিল, আমার থটগুলো দিয়েও এই সমাজকে রিজুভেনেট করো। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, যাতে আমার এই ভার্সটা গাইলেই, ঠিক আছে, scatter from an unextinguished hearth ashes and sparks my words among mankind. তার মানে the poet here compares his words with ashes and sparks. আনএক্সটিংগুইশড হার্থ বলতে উনুনকে বোঝায়, তাই তো? যে উনুনটা কি নিবন্ত উনুন, মানে নিভে যাওয়ার পরে দেখবে ওই উনুন বা আঁকাতে ছাই থাকে, হাওয়া লাগলে কি স্পার্কল করে ওঠে, একটু জ্বলে ওঠে, হ্যাঁ? তাহলে বলছে আমার ওই থটগুলো কি তার মধ্যেও সেই জ্বলে ওঠার, ঠিক আছে, সম্ভাবনা রয়েছে, শুধু কি চাপা পড়ে আছে। তার মানে হি কম্পেয়ার্স হিজ থটস উইথ দ্যাট অফ আনএক্সটিংগুইশড হার্থস। তাহলে বলছে আমার ওই থটগুলোকে, সেগুলোকেও তুমি কি করো না, অ্যাশ আর স্পার্কের মতো ছড়িয়ে দাও। আমার মানে পোয়েট কম্পেয়ার্স হিজ থটস উইথ অ্যাশেস অ্যান্ড স্পার্কস অফ দ্য আনএক্সটিংগুইশড হার্থ। কাদের মধ্যে ছড়িয়ে দাও? among mankind, মানুষের মধ্যে। be through my lips to unawakened earth, মানে আমার মধ্যে দিয়ে তুমি আমার গলা হোক, কিন্তু কণ্ঠ স্বরটা তোমার হোক। তার মানে দ্য পোয়েট পুরোপুরি দেখো ইনভোকস দ্য ওয়েস্ট উইন্ড টু কমপ্লিটলি পজেস হিম, ঠিক আছে, দ্য ট্রাম্পেট অফ আ প্রফেসি। তাহলে কিসের প্রফেসি? তার মানে দেখো পোয়েট কি বলছে ওয়েস্ট উইন্ডকে, যে তুমি আমাকে তোমার, আচ্ছা এই যে এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা দেখছো এটাকে বলে ইওলিয়ান হার্প।
সেই হার্পে যেরকম বাজারে মিউজিক বেজে ওঠে, পোয়েট বলছেন আমাকে তুমি তোমার হার্প বানিয়ে নাও, তোমার লাইফ বানিয়ে নাও। তারপর বলছে যে মিউজিকের মধ্যে দিয়ে, যে ভার্সের মধ্যে দিয়ে কি ছড়িয়ে দিতে চেয়েছেন, তার থটসগুলো ছড়িয়ে দিতে চেয়েছেন, যাতে আনঅ্যাওয়েকেন্ড, যে আর্থ এখনো কি আনকনসিয়াস মানুষের মধ্যে যে সচেতনতা জাগেনি, তাদেরকে তুমি জাগিয়ে তোলো, সচেতন করো। যেভাবে কাকে জাগিয়েছো, যেভাবে তুমি ঝরা পাতাগুলোকে দিয়ে সিডসগুলোকে জাগিয়েছো, যেভাবে তুমি মেঘ থেকে ঝড় এনেছো, যেভাবে তুমি ওশেনের মধ্যে একটা কিয়স সৃষ্টি করেছো, রেভলিউশন করেছো, সেইভাবেই সমাজেও বিপ্লব আনো। তাহলে বিপ্লবের ধারণাটা বুঝতে পারছো কতটা মাইটি বিপ্লব, রেভলিউশনের কথা শেলি বলছেন। সবটাই কি, ইটস স্পিরিচুয়াল। ঠিক আছে? দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, তুমি হও একটা ট্রাম্পেট, আমার যে ভবিষ্যৎবাণী, আমার এই ইনক্যান্টেশন অফ ভার্স, মানে আমার এই ভার্সের মধ্যে দিয়ে আজ আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি। তাহলে দেখো পোয়েটসরা কি, দে আর দ্য ফোরটেলার্স, তাই তো, ফরচুন টেলার্স, যে কি ভবিষ্যৎবাণী করছি, সেই ভবিষ্যৎবাণী তুমি ট্রাম্পেট হও। ট্রাম্পেট হচ্ছে ইটস আ ফ্লুট লাইক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইথ আ পাইপ। তুমি আমার ভবিষ্যৎবাণী ট্রাম্পেট হও। ও উইন্ড, শুনে রাখো উইন্ড, কি ভবিষ্যৎবাণী করবে? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি অত্যাচার, অবমাননা, সেই রাত্রি যদি দৃঢ় হয়ে ওঠে, সেই শীত যদি দৃঢ় হয়ে ওঠে, তাহলে উইন্টার সিম্বলাইজেস অপারেশন, ওকে, ইনজাস্টিস, দ্যাট অফ দ্য সোশ্যাল ডিসক্রিমিনেশন। তাহলে বসন্তের ভোর আসতে কি আর দূর আছে? তার মানে স্প্রিং ইন্ডিকেটস দ্যাট অফ এ গোল্ডেন এজ, দ্য গোল্ডেন মিলেনিয়াম উইচ শেলি অলওয়েজ ড্রিমস অফ। তাহলে শেলি বিশ্বাস করেন ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি আসে। তাহলে যদি আজকে আমরা ধ্বংসের মধ্যে দিয়ে যাই, তাহলে ধরে নাও সৃষ্টির ভোর আসতে আর বেশি দূরে নয়। সেই জন্য এই ছবিটাও দেখো এখানে, ইট ইন্ডিকেটস দ্যাট অফ এ নিউ বার্থ, that of a new morning with all the freshness. তার মানে destruction precedes creation. যেভাবে west wind is an agent of both destruction and creation, তাহলে শেলিরও ওই মানে ডেড থটস থেকে he will also want to lead a new creation of spiritual revolution, spiritual awakening, and of a society based on liberty, equality, fraternity, love and justice. ঠিক আছে? অলমোস্ট লাইক দ্য ড্রিম অফ এ ইউটোপিয়া। বেশ, তাহলে তোমাদের যদি কবিতাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।